আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পদের প্রথম অধ্যায়ের যে এমসিকিউ ক্লাসটা সেটা নেব। তো এখানে মুখস্থ জিনিস শুরুতে অনেক বেশি, সে কারণে জিনিসগুলো হজম করতে হবে। মানে ওই সম্ভাবনা রিলেটেড যত যা কিছু আছে, এই অধ্যায়ের নাম হচ্ছে সম্ভাবনা, জানো নিশ্চয়ই। তো এই রিলেটেড যত যা কিছু আছে, যত টার্ম আছে সেইগুলো নিয়ে বেশি এমসিকিউ আসে। মানে যেই প্রথমে যতগুলো সংজ্ঞা আছে সেইগুলো থেকে বেশি আসে। সংজ্ঞা রিলেটেড যে সূত্রগুলো আছে, সূত্র না মানে যেই গাণিতিক বাক্যগুলো আছে সেগুলো, আর সিম্পল কিছু ম্যাথ আসে। মানে ওই এই অধ্যায়ে যত কঠিন কঠিন ম্যাথ আসে ওই সব কিছু এমসিকিউতে আসে না, এমসিকিউতে সহজতে আসে, সিম্পল ম্যাথ। তো চলো আমরা দেরি না করে শুরু করি। তো যে জিনিসগুলো দেখাবো সেগুলোই এমসিকিউতে বোর্ডে বেশি আসে, আশা করি আমাদেরও এমনই আসবে। তো দেখো, প্রথমে আমাদের কি জিনিস জানতে হবে? একটা জিনিস আছে চেষ্টা, তারপরে জানতে হবে পরীক্ষা, তারপরে জানতে হবে দৈব পরীক্ষা। এখন চেষ্টা জিনিসটা কি? চেষ্টা জিনিস আছে তুমি নির্দিষ্ট কোনো শর্ত মেনে কোনো একটা কাজ একবার করলে, সেটা হচ্ছে চেষ্টা। নির্দিষ্ট শর্ত মেনে, অবশ্যই নির্দিষ্ট নির্দিষ্ট শর্ত বা নিয়ম মেনে, শর্ত মেনে কোনো একটা কাজ যদি একবার করো তাহলে সেটা চেষ্টা। আর পরীক্ষা কি? ওই নির্দিষ্ট শর্তটা মানে তুমি যদি একাধিকবার করো, মানে কয়েকবার যদি এই চেষ্টা করো তাহলে হয় পরীক্ষা। মানে আমি যদি বলি যে একাধিক চেষ্টা বা ওয়ান প্লাস চেষ্টা মানে একাধিক চেষ্টা দিয়ে একটা পরীক্ষা হয়। মানে তুমি একবার চেষ্টা করে তো পরীক্ষা হয়ে যায় না, তুমি 10 বার ধরে চেষ্টা করলে তাহলে সেটা পরীক্ষা। তার মানে কি, নির্দিষ্ট শর্ত মেনে কোনো একটা কাজ যদি আমি একাধিকবার করি বা কয়েকবার করি তাহলে হবে পরীক্ষা। আর দৈব পরীক্ষা কি? দৈব পরীক্ষা তুমি জানো, দৈব পরীক্ষায় যে ফলাফলগুলো আসবে, যে ফলাফলগুলো আসবে সেগুলোর নির্দিষ্ট সম্ভাবনা থাকবে, নির্দিষ্ট সম্ভাবনা থাকবে নির্দিষ্ট সম্ভাবনা থাকবে মানে কি, যেমন কয়েন টস করার ক্ষেত্রে হেড আর টেল আসতে পারে, এগুলোর একটা নির্দিষ্ট সম্ভাবনা আছে। হেডের সম্ভাবনা হাফ, টেলের সম্ভাবনা আছে হাফ। সমানই হতে হবে এমন না, হেড আর টেলের ক্ষেত্রে সমানই, হাফ হাফ করে সমান হতে হবে এমন না। মানে ফলাফলগুলোর সাথে একটা সম্ভাবনা থাকবে, মানে সেই সম্ভাবনার মান আমরা আগে থেকেই জানি যে হাফ হাফ সম্ভাবনা। কিন্তু ওই পরীক্ষা করার পরে আমি আসলে কোন ফলাফলটা পাবো সেটা আমি জানি না, সেটা হচ্ছে দেব পরীক্ষা। আশা করি বোঝা গেছে। তো তোমার ওই প্রশ্নের সংজ্ঞায় তুলে দেবে যে কোন একটা নির্দিষ্ট শর্তাধীনে কোন একটা কাজ একবার করলে তাকে কি বলে? চেষ্টা বলে। যদি একাধিকবার করি তাহলে কি বলে? পরীক্ষা বলে। আর যদি কোন একটা জিনিস উল্লেখ করে দেয় যে কয়েন নিক্ষেপের ঘটনা কেমন ঘটনা বা কেমন পরীক্ষা, তুমি দৈব পরীক্ষা দিবা। দৈব পরীক্ষা বা তুমি যদি ঘটনা বলে চিন্তা করো তাহলে দৈব ঘটনাও বলতে পারো, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কিছু জিনিস দেখবো। একটা হচ্ছে নমুনা বিন্দু, এগুলো জানো সে কারণে আমি একটু দ্রুত যাবো। একটা হচ্ছে নমুনা ক্ষেত্র, একটা হচ্ছে ঘটনা, একটা হচ্ছে মোট ফলাফল, আর একটা হচ্ছে অনুকূল ফলাফল। তো সবই কিন্তু তোমার কাছে খুবই চেনা, সে কারণে আমি দেরি করবো না। দেখো, নমুনা বিন্দু কি? তুমি ধরো একটা ছক্কা নিক্ষেপ করেছো, ছক্কা নিক্ষেপ করে তুমি মোট সম্ভাব্য যত ফলাফল পেতে পারো তার সেটকে বলা হয় নমুনা ক্ষেত্র। আমি নমুনা ক্ষেত্রটাকে বলে দিলাম 1 2 3 4 5 6, মানে সবগুলো ফলাফল নিয়ে তুমি যে সেটগুলো তৈরি করেছো সেটা হচ্ছে ওই নমুনা ক্ষেত্র। মানে যে সেটটা তুমি তৈরি করেছো একদম সব ফলাফল নিয়ে, এখান থেকে 1 2 3 4 5 6 আসতে পারে, সবগুলো ফলাফল নিয়ে তুমি যে সেটটা তৈরি করেছো সেটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আর মোট ফলাফল কি? মোট ফলাফল হচ্ছে সবগুলো ফলাফল। এটার আসলে আলাদা কোনো ডেফিনেশন নেই যে এটা কোনো সেট হবে নাকি কি, এটা হচ্ছে সবগুলো ফলাফল, মানে একটা ধারণা। মোট ফলাফল বলতে তুমি কি বোঝো? মোট যত রকম ফলাফল আছে সবগুলো ফলাফল, মানে এটার কোনো গাণিতিক রূপ নেই। আর অনুকূল ফলাফল কি? এটা তুমি বোঝো যে নির্দিষ্ট শর্তের আওতায় যে ফলাফলগুলো পড়ে, নির্দিষ্ট শর্তের আওতায় যে ফলাফলগুলো থাকে তাকে ওই শর্তের অনুকূল ফলাফল বলে। যদি আমি বলি যে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা বের করো, তাহলে তুমি তাকে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল বের করো। তাহলে জোড় সংখ্যা হওয়ার অনুকূল ফলাফল কি? ওই শর্তের আওতায়, মানে জোড় সংখ্যা হওয়ার আওতায় যে যে ফলাফলগুলো আসে, তাহলে এখানে 2 4 6 এগুলো হচ্ছে এই শর্তের আওতায় পড়ে, মানে এগুলো অনুকূল ফলাফল। তো এটা তুমি জানো। তো যে ফলাফলগুলো পড়ে, তো এগুলো পারবা। মানে মোট ফলাফল আর অনুকূল ফলাফল এটা কোনো সেট হতে হবে এমন কিছু না, মানে এটা এমনি ধারণা, মানে তুমি বোঝো এই জিনিসগুলো আগে থেকে, সে কারণে আর এগুলো কোনো গাণিতিক বাক্য নেই, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। নমুনা বিন্দু কি? নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদানকে অথবা প্রত্যেকটা একককে, যাই বলো, এটাকে উপাদানও বলা যায় আবার এককও বলা যায়। তো প্রত্যেকটা উপাদানকে এক একটা নমুনা বিন্দু বলে, তার মানে এটাই আসলে নমুনা বিন্দু। নমুনা বিন্দু তার মানে ছক্কা নিক্ষেপে মোট কয়টা নমুনা বিন্দু আছে? নমুনা বিন্দু আছে 6টা। আর ঘটনা কি? ঘটনা হচ্ছে তুমি ওই
এক বা একাধিক নমুনা বিন্দু নিয়ে তুমি যে সেট তৈরি করো, মানে এক বা একাধিক নমুনা অথবা ফলাফল বলা যায়। এখানে আমি বলছি ফলাফল। ফলাফল কি? তুমি যে ফলটা পাও, অথবা ফলাফল না লিখি, উপাদান বা একক লিখলে হবে না। তাহলে ঘটনাটা কি? তুমি যে নমুনা ক্ষেত্র থেকে তুমি একটা বা দুইটা বা যতটা ইচ্ছা ফলাফল নিয়ে তুমি একটা সেট বানাও। ধরো তুমি শুধু 1 নিলে, তাহলে এটা একটা ঘটনা হবে। তুমি যদি ধরো ওই জোড় সংখ্যাগুলো ওই আসার ঘটনা নিলে 2 4 6, 3 দ্বারা বিভাজ্য হওয়ার সংখ্যাগুলো ঘটনা নিলে 3 6, মৌলিক সংখ্যার ঘটনা নিলে 2 3 5, অথবা কোনো সংখ্যায় না আসার ঘটনা নিলে এটা হচ্ছে ফাঁকা সেট। এমন মানে যে কোনো, আচ্ছা ফাঁকা সেট তো আর ওই সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগে না, এটা দিলেই হয়। আর যদি ফাঁকা সেট দিই তাহলে শুধু এমন হবে, মানে সেকেন্ড ব্র্যাকেট দিই, আমার সেকেন্ড ব্র্যাকেট ভালো হচ্ছে না, যাই হোক। তো ঘটনা মানে হলো তুমি নমুনা ক্ষেত্র থেকে, মানে মোট ফলাফলগুলো থেকে তুমি যত ইচ্ছা, মানে যে কয়টা ইচ্ছা ফলাফল নিয়ে সেটার সেট গঠন করবে, সেটা ঘটনা। তাহলে ঘটনাকে আমরা কি দিয়ে আসলে ট্রিট করছি বলতো? সেট দিয়ে। তো সেটের যত রকম সূত্র আছে সবকিছু কিন্তু ঘটনার উপর খাটবে, আমরা পরে দেখবো। তাহলে আপাতত কি শিখলে? চেষ্টা পরীক্ষা, দৈব পরীক্ষা, নমুনা বিন্দু, নমুনা ক্ষেত্র, ঘটনা আর মোট ফলাফল, অনুকূল ফলাফল, এগুলো ধারণা, এগুলোর কোনো গাণিতিক কাজ কাম নেই। মানে তুমি জানো মোট ফলাফল মানে সবগুলো ফলাফল মিলে মোট ফলাফল হয়, এটাতে সেট হতে হবে এমন না। আর অনুকূল ফলাফল নির্দিষ্ট সতের হাতে যে ফলাফলগুলো পড়ে। নমুনা বিন্দু হচ্ছে নমুনা ক্ষেত্রের প্রত্যেকটা উপাদান, আর নমুনা ক্ষেত্র হচ্ছে সবগুলো উপাদান নিয়ে যে সেট তৈরি হয়। আর ঘটনা হচ্ছে নির্দিষ্ট কয়েকটা উপাদান নিয়ে, মানে তুমি যত ইচ্ছা নিতে পারো, 0 থেকে শুরু করে একদম সব পর্যন্ত, তার মাঝে অথবা যে কোনো সংখ্যক ফলাফল নিয়ে তুমি যে সেটটা তৈরি করো সেটা হচ্ছে ঘটনা। মানে নমুনা ক্ষেত্র আর ঘটনা, এই দুটো হচ্ছে সেট। বুঝতে পারছো? এখন নমুনা ক্ষেত্রকে প্রকাশ করা হয় এস দিয়ে, এটা হচ্ছে এস নামক সেট। আর ঘটনাকে তো আমি যে কোনো সেট দিয়ে প্রকাশ করতে পারি। ধরো আমি ওই জোড় আসার ঘটনাকে বললাম এ, আর 3 দিয়ে বিভাজ্য ঘটনা বললাম বি, তাহলে এ নামক একটা সেট, বি নামক একটা সেট তৈরি হয়ে গেল। আর এটা হচ্ছে এস নামক সেট। এস দিয়ে বোঝায় নমুনা ক্ষেত্র। আশা করি বোঝা গেছে। এখন নমুনা বিন্দু নিয়ে আমাদের একটা এমসিকিউ টাইপ আছে, এটা হচ্ছে লিখে নাও, এটা লিখে নাও না, এমনি দেখো, এখন লেখার টাইম নেই। নমুনা বিন্দু, নমুনা বিন্দু। এখন কোন একটা ঘটনার নমুনা বিন্দু কয়টা সেটা আমাদের প্রশ্ন আসে। যেমন ধরো বললো যে তিনটি ছক্কা নিক্ষেপে নমুনা বিন্দু কয়টি, নমুনা বিন্দু কয়টি। অথবা তোমার ধরো বলে দিল যে 3টি ছক্কা, অথবা বললো যে 2টি ছক্কা ও 2টি মুদ্রা যদি আমি নিক্ষেপ করি তাহলে নমুনা বিন্দু কয়টি, এটাও বলতে পারে। তো এগুলো কেমনে করবা? তুমি কি প্রবাবিলিটি ট্রি বারবার রাখবা যে 1 2 3 4 5 6, এগুলো আবার 1 2 3 4 5 6, সেগুলো আবার হেড আর টেল, আবার সেখানে আবার হেড আর টেল, এমন তো ঝামেলা করা যাবে না, তাই না? তো নিয়ম হচ্ছে যে তোমার যতগুলো জিনিসপাতি আছে, 3টা ছক্কা আছে, মানে এই যে 3টা ছক্কা, 3টা ছক্কার প্রত্যেকটার নমুনা বিন্দু কয়টা ছিল বলতো? এই ছক্কার নমুনা বিন্দু ছিল 6টা, এটার ছিল 6টা, এটার ছিল 6টা। এখানে মোট উপাদান কয়টা? এখানে 2টা ছক্কা, তাহলে 2টা ছক্কা আর 2টা মুদ্রা। তাহলে এই ছক্কায় আমার নমুনা বিন্দু ছিল 6, এটাই ছিল 6, এটা ছিল 2, এটাই ছিল 2। নিয়ম হচ্ছে যে তুমি যদি এগুলো সব একসাথে কাজ করো, মানে 3টা ছক্কায় তো তুমি একসাথে ফেলেছো, অথবা একই ছক্কা 3বার ফেললেও একই জিনিস। একই ছক্কা 3বার ফেলা মানে তো সেই 3বারই তো, মানে 3টা ছক্কা তুমি একবার ফেলছো মানে যে জিনিস, একটা ছক্কা 3বার ফেলা মানে তো একই জিনিস। আর এখানে 2টা ছক্কার 2টা মুদ্রা তুমি তো একবারই ফেলছো। বুঝতে পারছো? অথবা একটা ছক্কা 2বার আর একটা মুদ্রা 2বার, তাও হতে পারে, কোনো সমস্যা নেই। মানে তোমার মোট যতবার একটা জিনিস আসে আর প্রত্যেকটা যে উপাদান সেগুলো নমুনা বিন্দু বের করবা। এখানে যেমন 3টা ছক্কা, সেটা 3টা ছক্কা, প্রত্যেকটা 6টা করে। এখানে 2টা ছক্কা 2টা মুদ্রা, সেখানে 2টা 6 আর 2টা 2, সবগুলো গুণ করে দিলে তুমি পেয়ে যাবে জিনিসটা। তাহলে 3টা 6 মিলে হয় 218। তুমি যদি করে দেখো 1 2 3 4 5 6, সেগুলো আবার 1 2 3 4 5 6, সেগুলো আবার 1 2 3 4 5 6, এভাবে তুমি যদি প্রবাবিলিটি ট্রিকে গুণে দেখো তাহলে দেখবা 216টা হয়। সরি 216 হবে, এটা 6 কিউব হবে। আর এখানে কত হবে? এখানে হবে 6 গুণ 6 গুণ 2 গুণ 2, কত হয় দেখো তো? 36 72 144টা। বুঝতে পারছো? যদি বলে যে আমি ধরো 10টা মুদ্রা নিক্ষেপ করব, 10টা মুদ্রা নিক্ষেপ করব, তাহলে কি হবে? তাহলে 10টা মুদ্রা তুমি আঁকাবা, মানে চিন্তা করো যে 10টা মুদ্রা আছে, তার মানে এটাই 2, এটাই 2, এটাই 2, এটাই 2, মানে এগুলো সব গুণ হবে, মানে 2 10 বার গুণ হবে। বুঝতে পারছো? 10 বার গুণ, 10 বার গুণ হওয়া মানে 2 টু দি পাওয়ার 10, এই যে হয়ে গেল। 2 টু দি পাওয়ার 10 এর মান যদি 1024 হয়, ক্যালকুলেটর করে নিবে, অথবা এটাই উত্তরে থাকতে পারে। মানে বুঝতে পারছো? যে কোনো কিছু আসলেই তুমি প্রত্যেকটা যে উপাদান আছে সেগুলো তুমি আগে ওই আঁকিয়ে নিবা, যদি একটু সহজ করতে চাও, অথবা মনে মনে করতে পারলে আরো ভালো। সেইগুলোর যে নমুনা বিন্দু সেগুলো গুণ করে দিলে তুমি মোট নমুনা বিন্দুটা পেয়ে যাবে। আশা করি বোঝা গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ টাইপ, এটা দেখবো চলে আসছে। আমি প্রেডিকশন দিচ্ছি না, সবসময় যে প্রেডিকশন মেলবে এমন না। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। চলো আমরা সামনে আগাই। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে, আমরা দেখো আমরা কিন্তু
এই স্লাইডে মোটামুটি অনেক কিছু শেষ করলাম। এবার আমরা একটা জিনিস নিয়ে একদম মানে ভেঙে চুরে দেখবো, যেটা হচ্ছে ঘটনা। এটার অনেক প্রকারভেদ আছে, এইগুলো আমাদের এবার মনে রাখতে হবে। তো আমরা এবার ঘটনা নিয়ে গবেষণা করবো, যত রকম গবেষণা আছে। তো ভিডিওটা কয় মিনিট হচ্ছে? ভিডিওটা কিন্তু 10 মিনিট হয়েছে খুব সম্ভবত, হ্যাঁ 10 মিনিট। চলো আমরা দ্রুত আগে। তো ঘটনা প্রথমেই ওই মানে আমি যা লিখবো এখন সবই ঘটনার প্রকারভেদ, বুঝতে পারছো? এখন ঘটনা প্রথমে একরকম আছে, যেটা হচ্ছে আমি এভাবে ঘটনাটা লিখে দিই। না, আমি আমি এবার থেকে যা লিখবো সবই হচ্ছে এক একটা ঘটনার প্রকারভেদ, বুঝতে পারছো? মানে প্রত্যেকটা স্লাইডে একটা একটা করে প্রকারভেদ লিখবো, মানে নির্দিষ্ট ভিত্তিতে তো বিভিন্ন রকম প্রকারভেদ করা যায়। যেমন ঘটনার সংখ্যার উপর ভিত্তি করে আমরা চাইলে সরল যৌগিক এরকম করতে পারি, ঘটনার স্বাধীনতার ভিত্তিতে স্বাধীন অধীন এভাবে করতে পারি। মানে প্রত্যেকটা স্লাইডে আমি যেগুলো করবো সেগুলো একটা নির্দিষ্ট ভিত্তিতে আসলে প্রকারভেদ। তো দেখো, প্রথমে ঘটনার সংখ্যার উপর ভিত্তি করে, তোমার মনে রাখা লাগবে না কিসের উপর ভিত্তি করে আসলে করেছি। তো প্রথমে তোমার শিখতে হবে সরল ঘটনা। আমি আর ঘটনা লিখছি না, সরল ঘটনা। আরেকটা হচ্ছে ওই যৌগিক ঘটনা, সরল ঘটনা, যৌগিক ঘটনা, আর সমসম্ভাব্য ঘটনা। আচ্ছা, সমসম্ভাব্য এখানে লাগবে না। সরল ঘটনা, যৌগিক ঘটনা, এই দুইটা জিনিস দেখো। সরল ঘটনা মানে হচ্ছে ঘটনা কি বলতো? ঘটনা হচ্ছে আমি আমার ইচ্ছা মতো উপাদান নিয়ে আমি সেট তৈরি করব, মানে 0 থেকে শুরু করে একদম সব পর্যন্ত মাঝামাঝি যে কোনো সংখ্যা নিয়ে তুমি সেট করতে পারো। তুমি 0টা নিতে পারো, সব নিতে পারো, অথবা যে কোনো সংখ্যা নিতে পারো। তো সরল ঘটনা মানে হচ্ছে তুমি মাত্র একটা উপাদান নিবা, একটা উপাদান বা একটা ফলাফল বলছি আমি। একটা ফলাফল নিয়ে তুমি যদি ওই তৈরি করো তাহলে সেটা হবে সরল ঘটনা। যেমন ধরো একটা ছক্কা নিক্ষেপে আমার নমুনা ক্ষেত্র কত বলতো? এস সমান কি হয়? 1 2 3 4 5 6। এখন যদি বলি যে ওই 5 আসার সম্ভাবনা একটা কেমন ঘটনা, মানে 5 আসার ঘটনা, 5 আসার ঘটনা, এটা কেমন ঘটনা? এটা সরল ঘটনা, কারণ 5 আসার ঘটনা মানে কি? 5 আসার ঘটনাকে যদি আমি এ বলি তাহলে এ কি হবে? এ হবে একটা সেট যেটা শুধু 5 আছে, এই যে 5। তাহলে এটা হচ্ছে একটা সরল ঘটনা, যেহেতু মাত্র একটা ফলাফল আছে, একটা উপাদান আছে যাই বলো, বা একটা একক আছে, বা একটা নমুনা বিন্দু আছে, সেটা সবচেয়ে ভালো হয়, নমুনা বিন্দু। আর যৌগিকের ক্ষেত্রে কি? একাধিক নমুনা বিন্দু। একাধিক বলা যায়, 2 বা ততোধিকও বলতে পারে, একই জিনিস, একাধিক নমুনা বিন্দু। তাহলে কি ওই ছক্কা নিক্ষেপে যদি আমি বলি যে জোড় আসার সম্ভাবনা বা বিজোড় আসার সম্ভাবনা, জোড় আসার ঘটনা, সরি আমরা তো সম্ভাবনা নিয়ে কাজ করছি না, এখন ঘটনা নিয়ে কাজ করছি। তো জোড় আসার ঘটনাকে যদি আমি, ধরো জোড় মানে কি? ইভেন না? তাহলে আমি যদি ই বলি এটাকে, অথবা সিম্পলি বি বলো, সমস্যা নেই। তো বি এর মধ্যে উপাদান কয়টা আমার, বা নমুনা বিন্দু কয়টা? 2 4 6। তাহলে 2 4 6, এই তিনটা না, তিনটা একের বেশি যেহেতু, তাই যৌগিক। আশা করি এটা পারা যাবে। এবার আমরা আরো একরকম দেখবো, যেটা হচ্ছে সমসম্ভাব্য ঘটনা। সমসম্ভাব্য সমসম্ভাব্য ঘটনা মানে একটা ঘটনা আসলে না। যেমন কিছু কিছু শব্দ আছে, যেমন পরিপূরক, সম্পূরক, এগুলো দিয়ে তুমি কি বোঝো বলো তো? যেমন ধরো তুমি ওই সম্পূরক কোণ পড়েছো, সম্পূরক কোণ, হ্যাঁ, এই সম্পূরক কোণ মানে তুমি কি বুঝলে? এটা কি একটা কোণ বোঝায় নাকি দুইটা কোণ বোঝায় যাদের যোগফল 180 ডিগ্রি? ধরো একটা হচ্ছে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 100 ডিগ্রি, দুইটা মিলিয়ে সম্পূরক হচ্ছে না? তেমন কিছু কিছু জিনিস আছে যেটা দুইটা ঘটনার মধ্যবর্তী কোনো একটা সম্পর্ক বোঝাবে। তো সমসম্ভাব্য ঘটনা মানে আসলে একটা ঘটনাকে বোঝায় না। সমসম্ভাব্য ঘটনা হচ্ছে অনেকগুলো ঘটনা বা একাধিক ঘটনা, যাই বলো, অনেকগুলো ঘটনা যাদের সম্ভাবনা সেম। যেমন ধরো আমি একটু ছক্কা যদি নিক্ষেপ করি, ছক্কা নিক্ষেপ করলে 1 2 3 4 5 6 আমার নমুনা ক্ষেত্র। এখন সমসম্ভাব্য ঘটনা তোমার যে কোনো রকম হতে পারে। যেমন ধরো আমি 1 2, এটা আসার সম্ভাবনা, মানে এটার ঘটনা হচ্ছে এ, বি হচ্ছে ধরো 3 4 আসার ঘটনা, সি হচ্ছে ধরো 1 3 আসার ঘটনা। তো 1 2 আসার সম্ভাবনা কত বলতো? এই যে এটা আসার সম্ভাবনা কত? এটা আসার সম্ভাবনা পি অফ এ সমান কত হবে? এটা পি অফ এ হবে আমার অনুকূল ফলাফল 2টা, মোট ফলাফল হচ্ছে 6টা, মানে 2/6। এখানে কত হবে বলতো? এখানে দেখো অনুকূল ফলাফল 2, মোট ফলাফল কিন্তু 6টা। এখানে দেখো অনুকূল ফলাফল 2, মোট ফলাফল কিন্তু 6। তো সবগুলো ঘটনার সম্ভাবনা সেম না? এটা হচ্ছে পি অফ বি আর এটা হচ্ছে পি অফ সি। তো সবগুলো ঘটনা ঘটার যদি সম্ভাবনা সেম হয় তাহলে সেটা সমসম্ভাব্য ঘটনা। তো সমসম্ভাব্য ঘটনা উপাদান সংখ্যা কিন্তু নির্দিষ্ট না, এটা একটু মনে রাখো। উপাদান সংখ্যা যে কোনো রকম হতে পারে, বা আমি যদি বলি নির্দিষ্ট না। মানে আমি যেমন দুইটা উপাদান নিয়ে করে দেখলাম, আমি যদি বলতাম যে ওই এক্স হচ্ছে 1 আসার ঘটনা, 1 এটা 1, ওয়াই হচ্ছে 2 আসার ঘটনা, জেড হচ্ছে
3 আসার ঘটনা। তো তো এই তিনটা ঘটনা তো সমসম্ভাব্য, কারণ এটারও সম্ভাবনা 1/6, এটারও সম্ভাবনা 1/6, এটারও সম্ভাবনা 1/6। তো সমসম্ভাব্য ঘটনা মানে যে উপাদান একটা বা একাধিক হতে হবে এমন না, এটা হচ্ছে মানে দুই বা ততোধিক ঘটনা বা অনেকগুলো ঘটনা যেগুলোর সম্ভাবনা একদম সেম হবে, সে কারণে তো সমসম্ভাব্য, মানে একই রকম সম্ভাব্য। তো আশা করি বোঝা গিয়েছে। তো এখন একটা পয়েন্ট হচ্ছে হেড আসার ঘটনা আর টেল আসার ঘটনা, এই দুটো সমসম্ভাব্য না, কারণ এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে হাফ সম্ভাবনা। আর ছক্কা নিক্ষেপের প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা আসার যে ঘটনাগুলো সেগুলো তো সমসম্ভাব্য। যদি 1 আসার একটা ঘটনা ধরো তুমি এ, এটা ধরো বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, সবগুলোরই সম্ভাবনা হচ্ছে 1/6, তাহলে এটা সমসম্ভাব্য। তো যে কোনো ভাবে খালি একটা উপাদানই হতে হবে এমন না, এই যে দুইটা দিয়ে করে দেখলাম, তিনটা দিয়েও পারতাম, ধরো চারটা দিয়ে 1 2 3 4 আর 1 2 3 5, দুইটারই আসার সম্ভাবনা কত, 4/6 কিন্তু। বুঝতে পারছো? তো সমসম্ভাব্য ঘটনা যে কোনো রকমই হতে পারে, মানে অনেকগুলো ঘটনাকে বোঝাবে যেগুলোর ঘটার সম্ভাবনা একদম সমান। তো এবার চলো আমরা সামনে যাই। এবার আমরা কিছু কমন জিনিসে যাব, মানে ঘটনা আরো কিছু প্রকার ভেদে যাব। তো একটা হচ্ছে নিশ্চিত ঘটনা, একটা হচ্ছে অনিশ্চিত ঘটনা। তো এটা সহজ হবে না, সমস্যা নেই। আর একটা হচ্ছে অসম্ভব ঘটনা। তো নিশ্চিত ঘটনা কি, যে ঘটনা ঘটবেই, যেমন ধরো সূর্য পূর্ব দিকে ওঠার ঘটনা, অথবা ধরো তোমার কাছে একটা সেট আছে যে ধরো এমন একটা কিছু যেটাই শুধুমাত্র মোট উপাদানই তোমার একটা, যেটা ধরো 37, অথবা ধরো একটা লটারি করেছো তুমি, লটারিতে একটাই কার্ড আছে যেটা হচ্ছে 37। এখন বলছি 37 আসার সম্ভাবনা কত, তুমি কি বলবো? 37ই যেহেতু আছে শুধুমাত্র, তাহলে তো ওইটাই আসবে। মানে যে কোনো রকম কিছু হতে পারে, সূর্য পূর্ব দিকে ওঠার ঘটনা, অথবা পৃথিবী ধ্বংস হওয়ার ঘটনা, যে কোনো কিছু, বা মানুষের মৃত্যু হওয়ার ঘটনা। তো সবকিছু কিন্তু একদম নিশ্চিত, তাহলে যে নিশ্চিতগুলো সেগুলো হচ্ছে ওই নিশ্চিত ঘটনা হবে। তো নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান হবে 1। ধরো আমি এ বললাম সেই ঘটনাটাকে, সেটার মান হবে 1। তো এটা মনে রাখতে হবে। কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এবার অসম্ভব ঘটনা কি, এটাকে দেখে না। অসম্ভব ঘটনা মানে যে ঘটনা নর্মালি ঘটবে না, মানে যেমন পূর্ব পশ্চিম দিকে সূর্য পশ্চিম দিকে ওঠার ঘটনা, এটা কিয়ামতের দিন ঘটবে যদিও, তারপরেও নর্মালি আমরা কি বলতে পারি যে এটা একটা অসম্ভব ঘটনা, মানে একদম নর্মাল দৃষ্টিকোণ থেকে। তাহলে এটা হবে পি অফ এ ইকুয়ালস টু 0, মানে এটা ঘটার সম্ভাবনা একদম 0। আর অনিশ্চিত ঘটনা কি, অনিশ্চিত মানে হচ্ছে তোমার একদম নিশ্চিত না, মানে 1 হতে পারবে না আবার 0 হতে পারবে না, তার মাঝামাঝি কিছু একটা হবে, মানে তুমি আসলে নিশ্চিত না যে ওইটা হবে নাকি। যেমন এই যে কয়েন টসের ক্ষেত্রে হেড আসার সম্ভাবনা কি, অনিশ্চিত না, কারণ সেটার সম্ভাবনা তো হাফ। সেটা একদম 0 না মানে অসম্ভাবনা, আবার একদম 1ও না মানে নিশ্চিত না। বুঝতে পারছো? মানে অনিশ্চিত, মানে 0 আর 1 এর মাঝে হলে সেটা হবে অনিশ্চিত। মানে অনিশ্চিত ঘটনা হলে মানে তুমি বলতে পারবে না পরীক্ষার আগে যে কোনটা আসলে আসবে। তুমি সম্ভাবনা জানো, ঠিক আছে, সম্ভাবনা জানলে দেখবো সেটার মান 0 থেকে বড় আর 1 থেকে ছোট। অনেক প্রশ্নে এখানে সমান চিহ্ন লাগিয়ে দেয়, ওটা ব্যাপার না। যদি এমন থাকে দুইটা অপশনে, একটা হচ্ছে এমন আর একটা হচ্ছে এমন, তাহলে অবশ্যই তুমি এটা দেখাবা, কারণ এটা তো আসলে নিশ্চিত অসম্ভব কিছুই হতে পারবে না, তার মাঝামাঝি হবে। তো যে কোনো এমন ঘটনা যদি প্রশ্নে দিয়ে দেয় যেটা তুমি বলতে পারবে না যে আসলে কি হবে, সেটা তুমি দিয়ে দেবে অনিশ্চিত ঘটনা। যেমন ধরো তোমার পরীক্ষায় A+ আসার সম্ভাবনা, অথবা তোমার পরীক্ষায় 100 পাওয়ার সম্ভাবনা, এগুলো কি তুমি একদম নিশ্চিত যে তুমি A+ই পাবা অথবা 100ই পাবা? এটা তো অনিশ্চিত ঘটনা। অথবা তুমি আজকে ওই ফুল সিলেবাস কমপ্লিট করার ঘটনা, বা যে কোনো একটা জিনিস করার ঘটনা, তুমি আজকে বাইরে যাওয়ার ঘটনা, বা তুমি আজকে অসুস্থ থাকার ঘটনা, যে কোনো কিছু, মানে যে জিনিস তুমি বলতে পারবা না আগে থেকে, সেটা সবই অনিশ্চিত ঘটনা। সেটা হচ্ছে 0 আর 1 এর মাঝে সমান হওয়া উচিত না। যদি কখনো প্রশ্নে অন্য কোনো অপশন না পাও, শুধু এটা পাও, তখন দেখাবা। কিন্তু যদি এমন থাকে একটা শুধুমাত্র এমন, মানে সমান চিহ্ন নেই আর আরেকটা সমান, তাহলে অবশ্যই এটা দেখাবা। আশা করি বোঝা গিয়েছে। আর নিশ্চিত অসম্ভব তো খুবই সহজ, যেটা হবেই সেটা সম্ভাবনা হচ্ছে 1 মানে কি 100%। আশা করি বুঝতে পারছো এটা। আর যেটা মানে নর্মাল দৃষ্টিকোণ থেকে, মানে অন্যান্য যে কোনো দৃষ্টিকোণ থেকে যদি বলা যায় যে যেটা অসম্ভব, তাহলে সেটা ঘটার সম্ভাবনা 0। তো চলো সামনে আগাই। তো এবার আমরা কি দেখবো? এবার আমরা দেখতে পারি যে বর্জনশীল বর্জনশীল আর অবর্জনশীল ঘটনা, এগুলো কিন্তু ঘটনার উদাহরণ দিচ্ছি। এখন বর্জনশীল মানে কি? বর্জনশীল মানে কমন কমন উপাদান থাকবে না, মানে একজন একজনকে বর্জন করেছে, মানে এ আর বি যদি দুইটা বর্জনশীল ঘটনা হয় তাহলে তাদের কোনো কমন উপাদান থাকবে না।
মানে কোনো কমন মেম্বার থাকবে না। তাদের যদি সেট তৈরি করে, একটা হচ্ছে 1 2, একটা হচ্ছে 3 4, কোনো কমন মেম্বার থাকবে না, তাহলে সেটা বর্জনশীল। মানে একজন একজনকে বর্জন করেছে, মানে কোনো কমন উপাদান নেই। আর অবর্জনশীল মানে বর্জন করেনি, মানে একজন আরেকজন শেয়ারিংও করেছে, তার মানে এখানে কমন থাকবে, কমন থাকবে। তো উদাহরণ কি, ধরো ছক্কা নিক্ষেপেরটাই দেখো। ছক্কা নিক্ষেপে আমার এস এর মান কি ছিল, এস থেকে কি বোঝায়, নমুনা ক্ষেত্র, সেটা হচ্ছে 1 2 3 4 5 6। তো বর্জনশীল ঘটনা কেমন, ধরো আমি বলছি যে এ ঘটনা হচ্ছে জোড় আসার ঘটনা 2 4 6, আর বি হচ্ছে বিজোড় আসার ঘটনা যে 1 3 5। এখন বলো এগুলোর মধ্যে কোনো কমন উপাদান আছে, নেই তো। 2 4 6 আর 1 3 5 কোনো কমন উপাদান নেই, তার মানে এ আর বি আসলে বর্জনশীল, এ আর বি বর্জনশীল। এগুলো খুব এমসিকিউতে আসে, মানে বর্জন, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ, মানে বহুপদীতে আসে, দুইটা ঘটনা বলে দেবে, আর বলে দেবে যে উক্ত ঘটনা দুটি বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অথবা বর্জনশীল, স্বাধীন, নিশ্চিত। মানে আমি যে ঘটনাগুলো পড়াচ্ছি, এই ঘটনা থেকে খুব এমসিকিউ আসে। আমি যদি এখান থেকে স্টার্ট দিই, এটা ভালো হবে। এই যে বড় বড় স্টার্ট দিলাম, ঘটনার যত যা আছে সবকিছু তোমার বহুপদীতে চলে আসবে, যে উক্ত ঘটনাদ্বয় পরস্পর বর্জনশীল দেবে, একটা একটা অপশনে দেবে অনিশ্চিত, আর একটা অপশনে ধরো দেবে হচ্ছে সমসম্ভাব্য। তোমার বুঝতে হবে, বুঝে নিয়ে দেখাতে হবে। আর অবর্জনশীল কি, ধরো আমি সি নামক একটা ঘটনা দিলাম, যেটা হচ্ছে ওই সি নামক একটা ঘটনা দিলাম যেটা হচ্ছে 3 দ্বারা বিভাজিত, তাহলে 3 6। এখন যদি বলি এ আর সি এগুলো কি বর্জনশীল না অবর্জনশীল, এ তে দেখো 2 4 6 আছে, আর সি তে দেখো 3 আর 6 আছে, দেখো একটা কিন্তু কমন হয়ে যাচ্ছে এ আর সি এর মধ্যে, তার মানে এ আর সি কিন্তু বর্জনশীল না, এটা হচ্ছে অবর্জনশীল, অবর্জনশীল। মানে এরা একে অপরকে বর্জন করেনি, শেয়ারিং আছে এখানে, বুঝতে পারছো? তাহলে বর্জনশীল অবর্জনশীল বোঝা গেল। এখন একটা জিনিস হলো যে এটা এখানে আমরা আবার পরে আসবো, পরে আসবো, কারণ বর্জনশীল অবর্জনশীলের ক্ষেত্রে পরিসংখ্যান একটা সূত্র আছে, মানে সম্ভাবনা একটা সূত্র, পরে আবার আসবে এখানে, বুঝতে পারছো? বর্জনশীল বর্জনশীল অবর্জনশীল আর স্বাধীন অধীন, এই দুইটার ক্ষেত্রে এক্সট্রা করে আরো সূত্র শেখা লাগবে। এবার আমরা কি দেখবো, এবার আমরা ওই স্বাধীন দেখতে পারি, অথবা আমরা আর একটা জিনিস দেখে নিতে পারি, যেটা হচ্ছে পরিপূরক, সম্পূরক আর সম্পূর্ণ, এই দুইটা জিনিস আমরা দেখে নিতে পারি, মানে তিনটা জিনিস। এখন তিনটা কিন্তু ঘটনার প্রকারভেদ। এখন প্রথমে আমরা দেখবো সম্পূর্ণ ঘটনাটা কি। এখন সম্পূর্ণ ঘটনাটা কি হতে পারে, সম্পূর্ণ ঘটনা মানে হচ্ছে যেই ঘটনাগুলোকে আমি যদি ইউনিয়ন করি, মানে সেটের ইউনিয়ন কথা বোঝাতে না, এ যদি হয় 1 2 আর বি যদি হয় 2 3, তাহলে এ ইউনিয়ন বি কি হবে, এ ইউনিয়ন বি হবে 1 2 3, মানে সবগুলো উপাদান নিয়ে কোনো রিপিট না লিখে আমরা যেই একসাথে করে ফেলি সেটা হচ্ছে ইউনিয়ন। সম্পূর্ণ ঘটনা মানে হচ্ছে ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে, নমুনা ক্ষেত্র পাওয়া যাবে। ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে মানে, মানে মোট যত ফলাফল সবই পেয়ে যাবো যদি আমি ওইগুলো ইউনিয়ন করি। যেমন ধরো একটা ছক্কা নিক্ষেপে নমুনা ক্ষেত্র ধরো তুমি জানো, তারপরে ধরো তোমার একটা ছক্কা নিক্ষেপে এ হচ্ছে জোড় আসার ঘটনা 2 4 6, বি হচ্ছে 3 দিয়ে বিভাজ্য হওয়ার সম্ভাবনা, মানে ওই 3 6, আর সি ধরো ওই যে কোনো একটা ঘটনা যেটা হচ্ছে 1 আসার ঘটনা, বুঝতে পারছো? এখন যদি এ বি আর সি তুমি ইউনিয়ন করো, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তাহলে কি হবে দেখো, 1 আছে 2 আছে 3 আছে 4 আছে, আচ্ছা 5 নেই, তাই না? তাহলে অসম্পূর্ণ ঘটনা বলে আরেকটা লিখে নাও, অসম্পূর্ণ ঘটনা, এটা পরে দেখবো। ধরো ধরো 1 আর 5 আসার সম্ভাবনা হচ্ছে সি, এটা সি সম্ভাবনা, মানে এটা কোনো জোর বিজোর কিছু বলেনি, এটা হচ্ছে 1 অথবা 5 আসার সম্ভাবনা, মানে 1 আর 5 আসার সম্ভাবনা হচ্ছে সি। তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি তুমি করো, তাহলে 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 সবই কিন্তু আছে, মানে পুরো নমুনা ক্ষেত্রটাই তুমি পেয়ে যাচ্ছে এস। এটা কিন্তু ছিল মোট, মানে মোট যত ফলাফল আছে সবগুলো নিয়ে সেট নমুনা ক্ষেত্র। তো সেটা যদি তুমি ইউনিয়ন করে পেয়ে যাও অনেকগুলো ঘটনার, তাহলে সেগুলো হবে সম্পূর্ণ ঘটনা, মানে সেটা দিয়ে পুরো ঘটনাটাই চলে আসছে। কারণ এ বি সি এগুলো তো আসলে আংশিক, তাই না? এগুলো তো অসম্পূর্ণ ছিল, কিন্তু সবগুলো যদি মিলিয়ে আমি যদি ওই ইউনিয়ন করে দিই, তাহলে যদি আমি নমুনা ক্ষেত্রটা পেয়ে যাই, তাহলে সেটা হবে সম্পূর্ণ ঘটনা। তাহলে অসম্পূর্ণ ঘটনা কি, এদের প্রথমে যে উদাহরণটা দিছিলাম দেখো, এটা আমি একটু কপি করে নিয়ে যাই তাহলে ভালো হবে। এই যে প্রথমে যে উদাহরণটা দিছিলাম যেখানে 5 ছিল না, 5 না থাকলে সেই ঘটনাটা কি সম্পূর্ণ হতো? এ 5 তো থাকতো না, তাহলে কি হতো 1 থেকে 5 পর্যন্ত, এটা কি নমুনা ক্ষেত্র তো না, তাই না? এটা তো নমুনা ক্ষেত্র না, তার মানে এগুলো ইউনিয়ন করেও আমি নমুনা ক্ষেত্র পাইনি, তাহলে সেটা হবে অসম্পূর্ণ ঘটনা। মানে সবগুলো তুমি একসাথে মিলিয়েও তুমি ওই
মূল ঘটনাটা পাবা না, মানে ফুল ঘটনাটা। তাহলে ইউনিয়ন করলে নমুনা ক্ষেত্র পাওয়া যাবে না। যদি এই কাজ হয় তখন হবে অসম্পূর্ণ। অথবা এরা নিজেও কিন্তু অসম্পূর্ণ, কারণ দেখো এ নিজে কি, এ নিজে হচ্ছে 2 4 6, 2 4 6 কে নমুনা ক্ষেত্রের প্রকাশ করছে, নমুনা ক্ষেত্রের একটা অংশ শুধুমাত্র। তার মানে এরা নিজেরাও কিন্তু অসম্পূর্ণ, এগুলোকেও তুমি অসম্পূর্ণ বলতে পারো। বুঝতে পারছো? মানে সম্পূর্ণ ঘটনা হচ্ছে অনেকগুলো ঘটনাকে একসাথে প্রকাশ করো, এক বা একাধিক ঘটনা। তুমি যদি একটা ঘটনা বলে দিতে যে কোনো ঘটনা, মানে যে কোনো সংখ্যাসার ঘটনা তুমি যদি বলতে এ যেহেতু আছে আমি অন্য কিছু বলছি, ধরো ডি নামে একটা ঘটনা তুমি বলে, যেটা হচ্ছে যে কোনো সংখ্যাসার ঘটনা, মানে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো 4 5 6, তাহলে এটা নিজেই একটা সম্পূর্ণ ঘটনা না? নিজেই সম্পূর্ণ, মানে এটাকে মানে একটাকে তুমি সম্পূর্ণ ঘটনা বলতে পারো। মানে সম্পূর্ণ ঘটনা হচ্ছে এক বা একাধিক ঘটনা মিলে যদি আমি ওই মোট ঘটনাটা পেয়ে যাই। যদি একাধিক হয় তাহলে ইউনিয়ন করে যদি আমি নমুনা ক্ষেত্র পেয়ে যাই তখন হবে সম্পূর্ণ ঘটনা। তো তোমার প্রশ্নে দিয়ে দেবে এ দিয়ে দেবে, বি দিয়ে দেবে, আর ধরো তুমি জানো ঘটনাটা কি, তাহলে ঘটনা থেকে তুমি এস ও জানবা, অথবা এস দিয়েও দিতে পারে। এখন তোমার বলবে এ ও বি ঘটনাদ্বয় পরস্পর, 1 নম্বরে দেবে এই যে বর্জনশীল, এই যে এখানে যে বর্জনশীল দেখালাম বর্জনশীল অথবা অবর্জনশীল দেবে। 2 নম্বরে আগে কিছু একটা দেবে, আর 3 নম্বরে ধরো দিল যে সম্পূর্ণ। বুঝতে পারছো তো? এভাবে আসলে জিনিসটা হবে। এবার আমরা আরেকটা জিনিস দেখবো যে সম্পূরক জিনিসটা কি। সম্পূর্ণ অসম্পূর্ণ বোঝা গিয়েছে। সম্পূর্ণ মানে হচ্ছে এক বা একাধিক ঘটনা মিলে যদি ওই ইউনিয়ন করলে যদি পুরো নমুনা ক্ষেত্রটা পেয়ে যাও, মানে মোট ঘটনা সেটা পেয়ে যাও, তাহলে হবে সম্পূর্ণ। যদি না পাও তাহলে সম্পূর্ণ হবে না। অথবা তুমি যদি একটাকে বলতে চাও তাহলে ওইটা যদি সম্পূর্ণটাই প্রকাশ করে তাহলে হবে সম্পূর্ণ, আর ওইটা যদি সম্পূর্ণটা প্রকাশ না করে তাহলে অসম্পূর্ণ। এবার আমরা দেখবো যে এই যে এই দুইটা জিনিস কি, সম্পূরক আর পরিপূরক। সম্পূরকের ক্ষেত্রে এটা সহজ আসলে, সম্পূরকের ক্ষেত্রেও একই, মানে সম্পূরক আসলে একটা সম্পূর্ণই, মানে সম্পূরকের ক্ষেত্রেও এই বৈশিষ্ট্যটাই হবে যে এক বা একাধিক মিলে, আচ্ছা এক বাদ দাও, এটা লাগছে না। একাধিক জনের ইউনিয়ন করে যদি নমুনা ক্ষেত্র পাবো তাহলে তাদের একসাথে তুমি সম্পূর্ণ বলো, একটাই লাগবে না। আর অসম্পূর্ণ হচ্ছে একাধিকে, এটা 1+ই ধরো তুমি, আর ওই মানে একটার জন্য চিন্তা করা লাগবে না, এটার প্রশ্ন নেই কোনো। তাহলে দেখো সম্পূর্ণ মানে কি, একাধিক ঘটনা যদি তুমি ইউনিয়ন করে নমুনা ক্ষেত্র পাও তাহলে তুমি পাবো সম্পূর্ণ। আর সম্পূরক কি হবে, একই বৈশিষ্ট্য, এটাকেও সে একই কাজই হবে, যে সেগুলোকে ইউনিয়ন করলে তুমি নমুনা ক্ষেত্রটাই পাবে, কিন্তু তার সাথে আরেকটা বৈশিষ্ট্য যুক্ত হবে যে তারা হচ্ছে বর্জনশীল। বর্জনশীল, তো বর্জনশীল মানে কি, তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না। যেমন দেখো খেয়াল করো, এই যে এইখানে আমি ধরে নিয়েছি এ বি সি হচ্ছে 3টা ঘটনা, এটা তো সম্পূর্ণ, তুমি বুঝতে পারছো 3টাকে ইউনিয়ন করলে আমি নমুনা ক্ষেত্র ফিরে পাচ্ছি, মানে এটা সম্পূর্ণ ঘটনা। কিন্তু দেখো তো এদের মধ্যে কমন উপাদান আছে কিনা, দেখো তো কমন উপাদান আছে, এই 6 তার মানে এরা কিন্তু বর্জনশীল না। যদি বর্জনশীল হতো তাহলে এটাকে তুমি সম্পূরকও বলতে পারতে। সম্পূরক মানে হচ্ছে একই রকম সম্পূর্ণই, কিন্তু তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, কোনো কমন থাকবে না। মানে সম্পূরক মানে সম্পূর্ণই কিন্তু তাদের মধ্যে কমন থাকবে না। কমন থাকবে না মানে তো তারা হচ্ছে বর্জনশীল না, মানে সরি, কমন থাকবে না মানে তো তারা বর্জনশীল। বুঝতে পারছো? মানে সম্পূরক ঘটনা সম্পূর্ণ ঘটনার মতোই, কিন্তু বর্জনশীল হতে হবে ঘটনাগুলো। তাহলে কেমন হতে পারে, উদাহরণে চলো আমরা দেখে নিই। যেমন ধরো এ হচ্ছে জোড় হওয়ার সম্ভাবনা 2 4 6, মানে জোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা, আর বি ধরো বিজোড় সংখ্যাগুলো আসার সম্ভাবনা 1 3 5। তাহলে তুমি প্রথমে দেখো তো এ আর বি, এই ঘটনাকে তুমি কি বলতে পারছো, তুমি নর্মালি এটাকে সম্পূর্ণ বলতে পারছো। দেখো এগুলোকে তুমি ইউনিয়ন করলে 1 2 3 4 5 6, এটা আসলে সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণ ঘটনা। প্রথম কথা তো বুঝলে যে এটা অবশ্যই সম্পূর্ণ ঘটনা হবেই, কারণ কি এগুলোকে তুমি ইউনিয়ন করে তুমি নমুনা ক্ষেত্রটা পেয়ে গেছো, মানে এস পেয়ে গেছো। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করো, এদের মধ্যে কিন্তু কোনো কমন উপাদানও নেই। দেখো এই যে 1 কোনো জায়গায় নেই, 3 কোনো জায়গায় নেই, 5 নেই, 2 নেই, 4 নেই, 6 নেই, মানে কমন কোনো উপাদান নেই। তার মানে এ আর বি কে তুমি সম্পূর্ণ সাথে সম্পূরকও বলতে পারো, সম্পূরক। তো বুঝতে পারছো? তার মানে একটা লাইন মনে রাখতে পারো যে সকল সম্পূরকই সম্পূর্ণ, কিন্তু সকল সম্পূর্ণ সম্পূরক নয়। যদি মাথায় ঢোকে বলো, না হলে বাদ, কারণ এই জিনিস মানে প্রশ্নে আসবে না। আমার এমনি মনে হলে যে এমন তো ভাবাই যায়। তো তাহলে সম্পূর্ণ সম্পূরক বুঝতে পারলে। এবার আমরা দেখবো পরিপূরক। পরিপূরক ঘটনা কেমন? পরিপূরক ঘটনা হচ্ছে একরকম সম্পূর্ণ ঘটনা, মানে সম্পূরক ঘটনা, আবার সম্পূর্ণ ঘটনাও বলা যায়, কারণ পরিপূরক হচ্ছে সম্পূরকের মতো, আবার সম্পূরক হচ্ছে সম্পূর্ণের মতো। তাহলে পরিপূরক হচ্ছে সম্পূর্ণের মতো।
বুঝতে পারছো? তো এতটুকু জানা লাগবে না, মোটামুটি এটুকু জানো যে পরিপূরক যে ঘটনা, এখানে সম্পূরকের মতোই কিন্তু সেই ঘটনা হবে, ওই ঘটনার সংখ্যা হবে দুইটা। ঘটনার সংখ্যা দুইটা হবে, অথবা আরেকভাবে মনে রাখতে পারো, আচ্ছা দুইটাই মনে রাখো আগে, মানে এটা সম্পর্কের মতোই, মানে এটা সম্পর্কের মতো হবে, মানে তাদের মধ্যে কোনো কমন উপাদান থাকবে না, ইউনিয়ন করে সম্পূর্ণর মতো হয়ে যাবে, মানে তুমি নমুনা ক্ষেত্রটা পেয়ে যাবে, কিন্তু ঘটনা হবে দুইটা। তার মানে কি দেখো, যদি দেখাই জিনিসটা, জিনিসটা দেখো, জিনিসটা হচ্ছে যে পরিপূরক ঘটনায় ধরো একটা ঘটনা হচ্ছে এ আর একটা ঘটনা হচ্ছে বি, এ দুইটা তুমি যদি ইউনিয়ন করো তাহলে তুমি এস পেতে হবে। আর এ আর বি এর মধ্যে কোনো কমন উপাদান থাকা যাবে না, মানে এ আর বি এর মধ্যে কমন উপাদান থাকবে না, কমন থাকবে না। তাহলে একটা জিনিস খেয়াল করো, তুমি এ আর বি এগুলোকে তুমি তাহলে কি বলতে পারছো? এ আর বি কে তুমি আগে প্রথমত ইউনিয়ন করলে তুমি এস পাচ্ছ, মানে এটাকে তুমি সম্পূর্ণ বলতে পারছো। তারপরে ধরো এটার কোনো কমন উপাদান নেই, তাহলে তুমি এটাকে সম্পূরকও বলতে পারছো। আবার দেখো এখানে উপাদান মাত্র দুইটা, তাহলে তুমি পরিপূরকও বলতে পারছো। আশা করি বোঝা গিয়েছে। তো একটা খুব সুন্দর বহুপদী হয়ে যায়। ধরো যে এ হচ্ছে, এই যে এটাই তো দেখো, এখানে আমার দুইটা ঘটনা ছিল না, তাহলে এ আর বি কে কিন্তু তুমি পরিপূরকও বলতে পারছিলে। তাহলে খুব সুন্দর একটা এমসিকিউ হয়ে যায় যে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে জোড় আসার সম্ভাবনা ও বিজোড় আসার সম্ভাবনা, এই দুটা, মানে জোড় আসার ঘটনা আর বিজোড় আসার ঘটনা, এই দুটা ঘটনা পরস্পর কি সম্পূর্ণ, সম্পূরক, পরিপূরক সবই হয়। এখন পরিপূরকের একটা বিশেষত্ব হচ্ছে, আমি আরেকবার কপি করি, এটা লাস্ট স্লাইড হবে, মানে এগুলোর ক্ষেত্রে লাস্ট স্লাইড। সেটা কি, পরিপূরকের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমার বুঝতে হবে যে যদি কোনো একটা ঘটনার ক্ষেত্রে ধরো মোট নমুনার ক্ষেত্রে হচ্ছে এস, যেটা হচ্ছে ধরো কিছু একটা ধরো, এখন একটা ঘটনা যদি হয় এ আর একটা ঘটনা হয় যদি বি, তাহলে একটা ঘটনা কোনো একটা নির্দিষ্ট জিনিস হওয়া প্রকাশ করবে, মানে হওয়া, আর বি সেটা না হওয়া প্রকাশ করবে। যদি বুঝতে পারো ভালো, না হলে দেখো, ধরো এটা ছক্কা নিক্ষেপের কথা বললাম, তাহলে এ যদি হয় জোড় সংখ্যা 2 4 6, মানে এটা যদি জোড় সংখ্যা হওয়ার ঘটনা প্রকাশ করে, জোড় সংখ্যা হওয়ার ঘটনা হচ্ছে এ, তাহলে বি কি, বি হচ্ছে 1 3 5 ধরে নিয়েছিলাম। যদি পরিপূরক হয় সেই রকম, মানে যদি পরিপূরক না হয় তাহলে তো তুমি 2 3 যাইছে নিতে পারতে, যদি পরিপূরক হয়, মানে আমার এই উদাহরণটার মতো, আগের উদাহরণের মতো, সেই উদাহরণের মতো আমি এ আর বি ধরলাম। তো এটা যদি জোড় হওয়া প্রকাশ করে, জোড় হওয়া, তাহলে এটা কি, এটা বিজোড় হওয়া, অথবা তুমি কি বলতে পারছো, এটা জোড় না হওয়া বলতে পারছো, জোড় না হওয়া বলতে পারছো কি না? তার মানে যখন তোমার ওই, মানে যখন তোমার ওই ঘটনা মাত্র দুইটা, আর দুইটা যখন পরিপূরক, তখন একটা কোনো কিছু একটা হওয়া প্রকাশ করবে, আর একটা কোনো কিছু একটা না হওয়া প্রকাশ করবে। তো সেটাকে আমরা আসলে ওই এ প্রাইম বলে থাকি, মানে কোন একটা ঘটনা না হওয়ার সম্ভাবনাকে আমরা এ প্রাইম বলে থাকি। বুঝতে পারছো? তো তাহলে মোটামুটি যা যা শিখলাম, দেখো এগুলো একটু ভালো মতো বুঝলেই হয়ে যাবে। তো সম্পূর্ণ ঘটনা কি, তুমি যদি একাধিক একাধিক দুই বা ততোধিক, মানে একের বেশি ঘটনা যদি তুমি ইউনিয়ন করে নমুনা ক্ষেত্রটা পেয়ে যাও, তাহলে সম্পূর্ণ। সম্পূরক কি, সম্পূর্ণর মতোই, কিন্তু কোনো কমন উপাদান থাকতে পারবে না। আর পরিপূরক কি, এই সম্পূরকের মতো, কিন্তু উপাদান হবে মাত্র দুইটা, দুইটার মধ্যে একটা কোনো কিছু একটা হওয়া প্রকাশ করবে, আর আরেকটা কোনো কিছু একটা না হওয়া প্রকাশ করবে। আশা করি বুঝতে পারছো। তো এবার চলো সামনে আগাই। তো মোটামুটি বোঝা গিয়েছে, এবার আমরা সামনে আগাই চলো। এবার আমরা কি দেখতে পারি, আচ্ছা এবার আমাদের ঘটনার লাস্ট প্রকারভেদ, যেটা হচ্ছে ঘটনা, অথবা আমি আর ঘটনা লিখছি না, একটা হচ্ছে স্বাধীন ঘটনা, মানে এটাও আসলে একাধিক ঘটনায় প্রকাশ করে, মানে তারা পরস্পর স্বাধীন নাকি অধীন, তাই একটা হচ্ছে অধীন। এখন স্বাধীন অধীনকে আরেকটা নামে ডাকা হয়। স্বাধীন মানে কি, একে অপরের উপর কোনো নির্ভরশীলতা নেই, মানে এরা অনির্ভরশীল, অনির্ভরশীল। আর অধীন মানে কি, অধীন মানে নির্ভরশীল। তো কোনো এমসিকিউতে যদি তুমি দেখো যে অনির্ভরশীল নির্ভরশীল দিয়া, তাহলে সেটাকে তুমি যদি স্বাধীন আর অধীন দিয়ে রিপ্লেস করে নাও, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা একটা, আর এটা একটা। তো এগুলো কি বোঝায়, এগুলো বোঝায় যে ধরো এ আর বি, ধরো এ হচ্ছে কোনো একটা ফুটবল প্লেয়ারের গোল করার সংখ্যা, মানে গোল করার ঘটনা, আর বি হচ্ছে কোনো একটা ক্রিকেট প্লেয়ারের ছক্কা মারার ঘটনা। তো তারা কি পরস্পরের উপর নির্ভরশীল নাকি? কোনো নির্ভরশীলতা নেই, যে যার মতো খেলছে, তার মানে এরা স্বাধীন। বুঝতে পারছো? আর যদি এমন হয়, এটা ধরো একটা ফুটবল ফুটবল ম্যাচের স্কোর, ধরো ম্যাচের রেজাল্ট, ফুটবল ম্যাচের রেজাল্ট, আর এটা ধরো একটা ক্রিকেট ম্যাচের রেজাল্ট, এটা কপি করে নিয়ে যাই।
এটা ধরো ক্রিকেট ম্যাচের রেজাল্ট, এটা কি, এটা ক্রিকেট ম্যাচের রেজাল্ট। তো এই দুটো জিনিস কি কোনোদিনও নির্ভরশীল বলো? মানে সরি, হ্যাঁ, এ দুটো কি কোনো নির্ভরশীলতা আছে? নেই তো। তার মানে এরা অনির্ভরশীল অথবা বলতে পারো স্বাধীন এরা। আরেকটা জিনিস ধরো, এটা ধরো অধীনের একটা উদাহরণ দিই, ধরো স্বাধীন চলক অধীন চলকের মতো একটা উদাহরণ হতে পারে, যেমন এ ধরো সার দেওয়া, আর এই যে বিটা ধরো ফলন। তো তুমি যদি ভালো সার দাও জমিতে তাহলে ফলন ভালো হবে, আর যদি সার ভালো না দাও তাহলে ফলন ভালো হবে না। তার মানে বি কিন্তু এ এর উপর নির্ভর করছে, বুঝতে পারছো? তাহলে এদের বলা হবে অধীন বা নির্ভরশীল। আশা করি বোঝা গিয়েছে। তো এটাই আমরা একটু পরে ব্যাক আসবো, মানে আবার আসবো। তো চলো সামনে গাই। এবার আমরা ঘটনার যত রকম ছিল সবকিছু শেষ করে ফেলেছি। এবার আমরা এগুলোর ম্যাথমেটিক্যাল যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো দেখবো। প্রত্যেকটা জিনিসের মোটামুটি কিছু কিছু দেখেছি, নিশ্চিত ঘটনা, অনিশ্চিত, অসম্ভব, এগুলো দেখেছি। তারপরে সমসম্ভাব্য এগুলো দেখেছি। মানে সম্ভাবনা রিলেটেড কিছু কিছু জিনিস আমরা দেখিয়েছি, কিন্তু অন্য সবের মধ্যে সম্ভাবনার কেমন কাজকর্ম হবে, বর্জনশীল অবর্জনশীলের ক্ষেত্রে, পরিপূরক সম্পর্ক এগুলোর ক্ষেত্রে, তো সবগুলো আমরা দেখবো। তো চলো আমরা সামনে গাই এবার। আচ্ছা, তো আমরা প্রথমে একটা জিনিস দেখে নিতে পারি, যেটা হচ্ছে সম্ভাবনার জন্য কিছু লজিক। সম্ভাবনার লজিক। তো সম্ভাবনার লজিকের মধ্যে কি লজিক বললে বুঝবে, সেটা হচ্ছে অ্যান্ড অর নট। তাহলে সেটা কি অ্যান্ড অর নট। তো সেটের মধ্যে অ্যান্ড এর কাজ করে হচ্ছে ইন্টারসেকশন, অর এর কাজ করে ইউনিয়ন, আর নট এর কাজ করে এই যে একটা চিহ্ন দেখালাম কিছু একটার উপর একটা নট চিহ্ন, ধরো এ নট। ধরো এখানে এইভাবে লিখি এটা। তো এটা দিয়ে কি বোঝাবে? এটা এটা এবং বোঝাবে, অবশ্যই বুঝতে পারছো। এবং এটা হচ্ছে অথবা, এটা হচ্ছে না। তার মানে কি এ এবং বি দুইটাই যদি ঘটার সম্ভাবনা বের করতে চাও তাহলে তুমি পি অফ এ ইন্টারসেকশন বি বের করবা। যদি তুমি এ অথবা বি যে কোনো একটা ঘটার সম্ভাবনা বের করতে চাও তাহলে তুমি এ ইউনিয়ন বি বের করবা, আর কোনো একটা ঘটনা যদি না ঘটার সম্ভাবনা বের করতে চাও তাহলে তুমি পি অফ এ নির্ণয় করবা। আশা করি বুঝতে পারছো। এখন এবং এর সাথে আরো কিছু কিছু শব্দ যুক্ত করতে পারো, এবং এর সাথে কিন্তু যুক্ত করতে পারো, এবং ও যুক্ত করতে পারো, ও লাগবে না, সমস্যা নেই। আর অথবার বদলে তুমি যে কোনো এক লিখতে পারো, যে কোনো এক বা কমপক্ষে এক, এগুলো অথবাই বোঝায় আসলে, বুঝতে পারছো? তো যদি তোমার কাছে দুইটা ঘটনা আছে এ আর বি, এখন বলছে এই দুইটার মধ্যে কমপক্ষে একটা ঘটনার সম্ভাবনা কত, তার মানে এটা আসলে অথবার কাজই করে, সেটা তুমি অর দিয়ে করবে। অর মানে ইউনিয়ন, বুঝতে পারছো? যদি বলে যে কোনো একটা ঘটনা না ঘটার সম্ভাবনা, তখন তুমি এটা দিবা। এখন তুমি এগুলো ব্যবহার করে তুমি যে কোনো রকম বানাতে পারবা। তোমাকে যদি বলা হয় যে এ এ ঘটা কিন্তু বি, এ ঘটার কিন্তু বি না ঘটার সম্ভাবনা, এ ঘটা কিন্তু বি না ঘটার সম্ভাবনা কি হবে? মানে এ ঘটবে মানে এই থাকবে সেটা, কিন্তু কিন্তু মানে এবং বলতে পারো, কারণ দেখো কিন্তু আর এবং একই রকম। এ ঘটা এবং বি না ঘটা, তার মানে এবং এর জন্য একটা ইন্টারসেকশন দিবা, আর বি না ঘটা মানে বি নট, এটার সম্ভাবনা মানে এই জিনিস বের করতে হবে। আশা করি বুঝতে পারছো এই জিনিসগুলো। তাহলে এইভাবে হবে। আরেকটা জিনিস আছে যেটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। শর্তাধীন, শর্তাধীন বা ইংলিশে সাজ দ্যাট বলা হয়, সাজ দ্যাট। এটা কি? এটা তুমি যার সম্ভাবনা বের করবা সেটা আগে লিখবা, তারপরে সাজ দ্যাট দিবা, আর যার শর্তে মানে যার সাপেক্ষে বের করছো তারটা এভাবে দিবা। তো পি অফ এ, এটা বি মানে কি বি ঘটবে এই শর্তে এ ঘটার সম্ভাবনা, মানে বি এর উপর আসলে নির্ভরশীল এ, এটা হচ্ছে জিনিস, বুঝতে পারছো? মানে এটা এইভাবে হয়, বুঝতে পারছো? যদি তুমি লিখতে পি অফ, এটা বাই চিহ্ন হবে না, অবশ্যই সোজা চিহ্ন হবে, এই যে এই চিহ্ন। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে এ যদি ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত, এ যদি ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত, এ যদি ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত। যদি এমন হতো যে এখানে যদি নট দিতাম তাহলে এ যদি না ঘটে তাহলে বি ঘটার সম্ভাবনা কত, যদি এমন দিতাম যদি এ ঘটে তাহলে বি না ঘটার সম্ভাবনা কত। আশা করি বুঝতে পারছো। তো এভাবে কিছু লজিক তোমাদের কাজে লাগতো। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসগুলো শিখলাম সেগুলোর কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আমরা দেখাতেই পারি। যেমন এই যে আমরা কোন জায়গায় ছিলাম, এই যে এই জায়গায় ছিলাম,
তো এখান থেকে আমরা এবার চাইলে কিছু জিনিসপাতি দেখাতে পারি, যেমন এখান থেকে দেখে বর্জনশীল অবর্জনশীল আমরা আলাদা সূত্রেই শিখবো সেটা। তো দেখো প্রথমে পরিপূরক, সম্পূরক, সম্পূর্ণ, অসম্পূর্ণ এই জিনিসগুলো আমরা সম্ভাবনা দিয়ে প্রকাশ করতে পারি। ধরো তোমার কাছে আমি একটা কপি করে ফাঁকা করে দিচ্ছি পুরোটুক, এই যে এইসব বাদ। আশা করি মনে আছে জিনিসগুলো কেমন, মনে থাকতে হবে, এগুলো কষ্ট করে মনে রাখতে হবে। তো দেখো তোমার কাছে ধরো তো তিনটা ঘটনা আছে এ বি সি। এই ঘটনাগুলো যদি সম্পূর্ণ হয়, হ্যাঁ যদি সম্পূর্ণ হয়, তাহলে তুমি কি লিখতে পারবা? তুমি লিখতে পারবা যে এগুলোর যে ইউনিয়ন হবে সেটা আসার সম্ভাবনা হচ্ছে 1, মানে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার যে সম্ভাবনা সেটা হচ্ছে 1। কেমনে হলে এটা কিন্তু আসলে আমরা সেট দিয়ে প্রকাশ করতে পারি। দেখো আমরা আগে তাহলে সেট রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো একটু শিখে নিই। সেট রিলেটেড মানে সেট আর ঘটনা আমরা মিশিয়ে কাজ করছি না, সেট আর ঘটনা, সেইগুলো নিয়ে আমরা কিছু জিনিসপত্র দেখে নিই। ধরো তোমার কাছে একটা ঘটনা আছে, ধরো ওই নমুনা ক্ষেত্র আছে যেটা হচ্ছে 1 থেকে ধরো 10 পর্যন্ত, হ্যাঁ অথবা 6 পর্যন্তই ধরো। এখন কোন একটা ঘটনা ধরো এই ঘটনা মানে কি? এই ঘটনা মানে হচ্ছে ধরো জোড় সংখ্যাসের ঘটনা। তাহলে ওই পি অফ এ সমান কত হবে বলতো? পি অফ এ সমান হবে এন অফ এ ডিভাইডেড বাই এন অফ এস। তো এটার মানে কি? এটার মানে ওই এ আসার যে সংখ্যা, মানে এর যে উপাদান সংখ্যা সেটা তুমি একবারও লিখতে পারতে, সমস্যা নেই, যে এর উপাদান সংখ্যা হচ্ছে 3 আর এস এর উপাদান সংখ্যা হচ্ছে 6, তার মানে এটা 3/6 বা হাফ। তাহলে আমি যদি বলি একটা যে কোনো একটা ঘটনা ধরো বি, বি ঘটনা মানে হচ্ছে ধরো সবই 1 2 3 4 5 6, ধরো সবই, হ্যাঁ তাহলে বি এর সম্ভাবনা কত বলতো? পি অফ বি সমান কত? পি অফ বি, তো পি অফ বি সমান কত হবে? এন অফ বি বাই এন অফ এস। অথবা তুমি একবারই করতে পারো যে বি এর উপাদান সংখ্যা 6টা, মানে অনুকূল ফলাফল 6 আবার মোট ফলাফল 6, তার মানে 1, মানে কিন্তু এটা একটা নিশ্চিত ঘটনা হয়ে গেল। তো যাই হলো, তো এটা তো তুমি জানো তাই না? তো এটা এখানে ব্যবহার করেছি। দেখো এই যে এখানে যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, যদি এটা সম্পূর্ণ হয় তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করে তো আমি মোটটাই পেয়ে যাব। তাহলে আমার যদি আমি একটু ভেঙে দেখাই, তো এটার অনুকূল ফলাফল ধরে নাও যে আমার মোট ফলাফল হচ্ছে 10টা, হ্যাঁ তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি করে তো আমি 10 ফলাফল যুক্ত নমুনা ক্ষেত্রটাই তো পেয়ে গেছি। তাহলে আমার অনুকূল ফলাফল 10, মোট ফলাফল 10, তাহলে 1। মানে যেহেতু আমি এগুলো ইউনিয়ন করে আমি যেহেতু সম্পূর্ণ ঘটনাটাই পেয়ে যাচ্ছি, তাহলে সম্পূর্ণ ঘটনার মধ্যে মানে ওই যে এই যে এই উদাহরণে যাও, এই যে এস এখানে যাও, এর মান ছিল 2 4 6, বি ছিল 3 6 আর সি ছিল 1 5। তাহলে এই যে এটা করে তো তুমি এসি পেয়ে গেছো, তার মানে এটার অনুকূল ফলাফল 6, আবার এস এর মানে মোট ফলাফল 6, তাহলে 6/6 করে তো 1ই হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে সম্পূর্ণের ক্ষেত্রে এত, সম্পূরকের ক্ষেত্রেও এমনই, এ কমা বি কমা সি যদি সম্পূরক হয়, সম্পূরক হয় অথবা পরিপূরক হয়, সবগুলোর ক্ষেত্রে একই, কারণ সবগুলোকেই তো তুমি ইউনিয়ন করে তো সেই তুমি মোট ফলাফলটা পেয়েছো, সেই কারণে সম্ভাবনা 1, মানে সেটা নিশ্চিত ঘটনা হয়ে যাচ্ছে। সম্পূরক যদি হতো তাও একই, আর পরিপূরক হলেও একই, পরিপূরক। আশা করি বুঝতে পারছো। এবার একটা ব্যাপার হলো যে আসলে এই ইউনিয়নটা কি মিন করছে? ইউনিয়নটা মিন করছে হচ্ছে অথবা, মানে কি? যেমন তোমার কাছে এস সমান ধরো আছে 1 2 3 4 5 6, আর তোমার একটা ঘটনা ধরো ধরো 1 3 4, এটা ধরো একটা ঘটনা। তাহলে পি অফ এ সমান কি হবে? এন অফ এ বাই এন অফ এস। এন অফ এ হচ্ছে 3, এন অফ এস হচ্ছে 6, মানে হাফ। এখন পি অফ এ মানে কি? তুমি এটাকে বাংলায় কি বলবা? তুমি বলবা 1 3 অথবা 4 আসার সম্ভাবনা। 1 3 অথবা 4 মানে যে কোনো একটা আসার সম্ভাবনা হচ্ছে এই জিনিস, মানে এই জিনিস মানে বোঝায় এই যে এই এটা একটা ঘটনা না, এই একটা ঘটনা। তাহলে এই ঘটনা কি? 1 3 অথবা 4 আসার ঘটনা, মানে যে কোনোটাই আসতে পারবে, সে কারণে তুমি সব নিয়েছো। বুঝতে পারছো? যদি এবং হতো তাহলে কিন্তু ঝামেলা হতো। এটা আসলে অথবা বোঝায়, মানে তুমি সেটের মাধ্যমে যে কমা দিয়ে লেখো এগুলো মানে একটা অথবা বোঝায়। তাহলে আর একটা জিনিস তুমি এখানে লজিকের মধ্যে লিখে নিতে পারো, যে আমরা সাধারণত এই যে এখানে লিখছিলাম সম্ভাবনার লজিক, সরি এখানে সম্ভাবনার লজিকের মধ্যে আমরা ধরো এ সমান ধরো 1 2 3, তাহলে এটা দিয়ে মিন করবে হচ্ছে 1 অথবা 2 অথবা 3। বুঝতে পারছো? আমি কিন্তু এগুলো বেসিক পড়াচ্ছি, যেটা এমসিকিউ খুব বেশি আসতে পারে সেটা আমি দেখাবো না, সমস্যা নেই। তো তাহলে বুঝতে পারছো এই জিনিসগুলো? তাহলে এই সূত্রটাও নিশ্চয়ই বুঝতে পারছো। এই সূত্রটা যে কোনো একটা ঘটনা যদি সম্পূর্ণ হয় বা সম্পূরক হয় বা পরিপূরক হয়, তিনটাই তো আমি যদি ইউনিয়ন করি তাহলে তো মোট পাই, তাই না?
এখন তিনটা ঘটনা তো আর পরিপূরক হয় না, পরিপূরকের ক্ষেত্রে হবে দুইটা ঘটনা। হ্যাঁ, যদি আমি এটা কেটে দিতাম, অথবা যদি আমি অন্য আরেকবার বলে দিতাম পরিপূরকের ক্ষেত্রে, ধরো এ আর বি হচ্ছে পরিপূরক, তাহলে পি অফ এ ইউনিয়ন বি, তুমি যদি ইউনিয়ন করো তার মানে কি এ আর বি এই দুটো ইউনিয়ন করলে আমরা মোট ঘটনাটা পেয়ে যাব। সে কারণে আমি এই সেই মোট ঘটনার সম্ভাবনা কত, মোট ঘটনা অনুকূল ফলাফলও 6, মোট ফলাফলও 6, মানে ছক্কা নিক্ষেপের ক্ষেত্রে, তাহলে 6/6 1ই হয়। বুঝতে পারছো? তো সম্পূর্ণ সম্পর্ক বা পরিপূরক হলে তাদের ইউনিয়নের যে সম্ভাবনা সেটা 1 হবে, এটা হচ্ছে সূত্র। চলো সামনে গাই। আচ্ছা, এবার চলো আমরা আরেকটু সামনে গাই। ধরো এবার বিভিন্ন রকম কোশ্চেন হতে পারে, যেমন ধরো বলা হলো যে ওই এ সমান ধরো 1 3 5, বি সমান হচ্ছে ধরো 3 6 9। এখন বলা হচ্ছে যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার মান কত? এটার মান কেমনে বের করবো বলো তো? এ ইন্টারসেকশন বি বের করো, ইন্টারসেকশন বি করলে কত হয়? শুধুমাত্র এই তিনটা হচ্ছে ইন্টারসেকশন, তাহলে এটা হবে হচ্ছে, আর ধরো এস দেওয়া রয়েছে, এস হচ্ছে ধরো সে 1 থেকে 10 পর্যন্ত, ধরো এভাবে করে 10 পর্যন্ত, তাহলে পি অফ এ ইন্টারসেকশন বি কত? এ ইন্টারসেকশন বি এর মান কত? শুধুমাত্র 3 না, তাহলে এ ইন্টারসেকশন বি তুমি বের করে নিতে পারো যে এটা হচ্ছে শুধু 3, তাহলে এটা হবে এন অফ এ ইন্টারসেকশন বি বাই এন অফ এস, এমন লেখা যায়। এন অফ এ ইন্টারসেকশন বি মানে কত? 1, আর এন অফ এস মানে কত? 10টা, তাহলে 1/10। যদি ইউনিয়ন করতে তাহলে কি হতো? পি অফ এ ইউনিয়ন বি, এটা কত হতো? এ ইউনিয়ন বি করলে 1 3 5 6 9, 1 3 5 6 9 মোট 5টা হয়, আর মোট ফলাফল হচ্ছে 10টা, তাহলে এটা হতো হাফ। বুঝতে পারছো? তাই ইন্টারসেকশন মানে কি আসলে, এটা আমরা একটু চিত্র দিয়ে দেখে নেবো, তাহলে খুব সুন্দর মতো বুঝে যাবো। ইন্টারসেকশন মানে কিন্তু কি বলেছি, এবং এবং কেন বলেছি বলতো? ইন্টারসেকশনে কি হয় একটু মনে করে দেখো, সেটের মধ্যে পড়েছো, ইন্টারসেকশনে যে অংশটুকু ছেদ করে সেই অংশটুকু নিয়ে কাজ হয় না? তাহলে ছেদ করেছে কতটুকু অংশ? শুধুমাত্র 3, আর বাকি যেই 1 ছিল 5 ছিল এর মধ্যে, আর বি এর মধ্যে 6 ছিল 9 ছিল, এগুলো তো কাজে লাগেনি। এটা দিয়ে আমরা এবং কেন বলছি, কারণ ইন্টারসেকশন মানে হলো যেটুকু মিলেছে, তাই না? বুঝতে পারছো? তো যেটুকু মিলেছে মানে কি, এটা এ এর মধ্যেও আছে বি এর মধ্যেও আছে, মানে এও ঘটেছে আবার বিও ঘটেছে, এমন না? মানে এও ঘটেছে বিও ঘটেছে, মানে এবং কি কি জন্য বোঝাচ্ছে, বুঝেছো তো? আর ইউনিয়নটা অথবা কেন বোঝাই? ইউনিয়ন অথবা বোঝাই হচ্ছে, এই যে ধরো আমি আবার আঁকাই এই জিনিসটা, এই যে আসলো, আবার এটাও আসলো, এখানে ধরো ইউনিয়নে ধরো এই যে এমনই তো। আচ্ছা, এটা তো কপি করা যাচ্ছিল, এটাই কপি করে নিয়ে যাই। আহা, কি করলাম দেখো, এটা যদি কপি করে নিয়ে যাই, ইউনিয়ন দিয়ে অথবা কেন বোঝাই? ইউনিয়ন দিয়ে তুমি ওই পুরো ঘটনাটা নিয়ে নিলে না, যে 1 3 5 6 9 সবই তো নিয়ে নিলে, তার মানে এখান থেকে তুমি যে সম্ভাবনাটা পাবা, তুমি কি জানছো যে সেটা আসলে কোথা থেকে হচ্ছে? মানে এটা তো সেট করেছে বা সেট নাই করুক সমস্যা নেই, তুমি ধরো যে কোনো সম্ভাবনা তুমি বের করলে, যে একটা সম্ভাবনা বের করবে যে এ ইউনিয়ন বি, মানে ইউনিয়নের ক্ষেত্রে তুমি তো সব উপাদানই তো নিলে, মানে যে কোনো কিছুর সম্ভাবনাই তো হতে পারে, তোমার এটা হতে পারে শুধু এ ঘটতে পারে, অথবা শুধু বি ঘটতে পারে, অথবা যদি 3-এর ক্ষেত্রে চিন্তা করো তাহলে দুইটাই ঘটতে পারে। মানে তুমি তো জানছো না যে আসলে এই দুটোর মধ্যে কোন একটা, মানে কোনটা ঘটবে অথবা দুইটাই ঘটবে কিনা, তুমি তো কিছুই জানছো না। সে কারণে ইউনিয়ন দিয়ে বোঝাই যে তুমি যেহেতু সব উপাদানই নিয়েছো, সব উপাদান তো আর দুইটার মধ্যেই নেই, 5 উপাদান তো শুধু এর মধ্যে আছে, মানে যদি তুমি 5-এর ক্ষেত্রে চিন্তা করো শুধু এ হবে, যদি তুমি 9-এর ক্ষেত্রে চিন্তা করো তাহলে বি হবে, যদি তুমি 3-এর ক্ষেত্রে চিন্তা করো তাহলে দুইটাই হবে। মানে আসলে এ হতে পারে বি হতে পারে অথবা দুইটাই হতে পারে, মানে আসলে এটা অথবা নির্দেশ করছে। আর পি অফ এ ইন্টারসেকশন বি, এখানে আমরা একদম কড়াভাবে একটা নিয়ম মানছি, যেটা হচ্ছে যেটুকু অংশ দুইজনের মধ্যে আছে সেটুকু আমরা নিছি, মানে কি শুধুমাত্র 3-এর ক্ষেত্রেই জিনিসটা খাটছে, আর কিছু ক্ষেত্রে খাটছে না, তার মানে 3-এর ক্ষেত্রে এও ঘটছে বিও ঘটছে, মানে এবং আসছে তখন এবং। আর এখানে আমরা একটা নিয়ম শিথিল করছি ইউনিয়নের ক্ষেত্রে, যে এও হতে পারে বি হতে পারে অথবা দুইটাই হতে পারে। আশা করি বুঝতে পারছো। তো চলো সামনে গাই। এবার আমরা আর কয়েকটা জিনিস দেখবো, যেটা হচ্ছে বর্জনশীল আর অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে যে সূত্রগুলো আছে। বর্জনশীল আর অবর্জনশীল ঘটনা, বর্জনশীল আর অবর্জনশীল অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই দুইটা ঘটনার ক্ষেত্রে আমরা যোগ সূত্র শিখবো। যোগ সূত্র, এখন এই জিনিসটা কেমন দেখো, আমি দেখাই তোমাকে। দুইটা ঘটনা ধরো বর্জনশীল, হ্যাঁ বর্জনশীল কি ছিল বলতো? তাদের কোনো কমন উপাদান থাকবে না। চলো দেখো,
1 2 3, ধরো এটা হচ্ছে 4 5 6। তাহলে এটা হচ্ছে 1 2 3, এটা হচ্ছে 4 5 6। দেখো তাহলে, আর মোট ধরো হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে তুমি একটু খেয়াল করো, এ 1 2 3 এটা সম্ভাবনা কত বলতো? 1 2 3 এটুকু সম্ভাবনা, মানে পি অফ এ, এটা ধরো এ, এটা ধরো বি। তাহলে পি অফ এ এর সম্ভাবনা কত বলতো? এটা সম্ভাবনা কিন্তু 3/6, মানে হাফ। এটার সম্ভাবনা কত? এটাও কিন্তু হাফ, 3/6। বুঝতে পারছো? এখন তোমাকে যদি বলি যে এই হাফ আর এই হাফ ব্যবহার করে মোটটা বের করে, এই মোট আসার সম্ভাবনা কত বলতো? পি অফ এস সমান কত হয় বলতো? এন অফ এস বাই এন অফ এস, এমন না? পি অফ এস মানে কি, যে এগুলোর মধ্যে যে কোনো এই কমাগুলো কিন্তু আবার অথবা নির্দেশ করে, মানে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6, মানে কি সবগুলোই তো দিয়েই তো দিলাম, তার মানে সবগুলোর মধ্যে যে কোনো একটা আসার সম্ভাবনা কত? 1ই তো। তাহলে যখন এরা বর্জনশীল, মানে এই ঘটনাগুলো, তখন তুমি কেমনে 1 বানাতে পারবা? এদের এ দুটো যোগ করলে 1 হয়ে যায় না? আর এই 1টা আসলে কি বলতো? এই 1টাকে তুমি আবার লিখতে পারো এ ইউনিয়ন বি, তার প্রবাবিলিটি, মানে এই দুটা মিলিয়ে যে এই নমুনা ক্ষেত্র তুমি পেয়েছো তার প্রবাবিলিটি। মানে বুঝাতে আশা করি যে, তাহলে যদি বর্জনশীল হয় দুইটা ঘটনা, তাহলে এই সূত্র মনে রাখো, যেটা হচ্ছে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি। মানে কি, সি এর ক্ষেত্রেও থাকতে পারে, যদি এমন হয় এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি। এখন কেন এই জিনিসটা হলো একটু কি চিন্তা করতে পারবা? চিন্তা করো তো একটু। দেখো, এ এ ইউনিয়ন বি করে তুমি মোট কয়টা উপাদান পাও? 6টা উপাদান না? এর একটা উপাদান, এর মোট কয়টা উপাদান? 3টা, বি এর উপাদান 3টা। তাহলে এ এর উপাদান আর বি এর উপাদান যোগ করে তুমি 6টা পাচ্ছ। সে কারণে উপাদান সংখ্যা যদি তুমি দুটো যোগ করে পাও, তাহলে সম্ভাবনাও একই রকম পাবা। কারণ কারণ আর বলছি না, এটুকু বুঝে নাও যে এর মধ্যে উপাদান 3টা, বি এর মধ্যে উপাদান 6টা, আর বি এর মধ্যে উপাদান 3টা, মোট উপাদান কিন্তু 6টা। তুমি 6 কেমনে পেতে পারো? মানে আচ্ছা, এই জিনিস দেওয়াই উচিত হয়নি, এই জিনিস বাদ দিই। আমি এ ইউনিয়ন বি চিন্তা করি, এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি কত বলতো? এ ইউনিয়ন বি, এটা চিন্তা করো, এস ম্যাচ চিন্তা করা লাগবে না, এটা হচ্ছে 1 2 3 4 5 6। তো এ ইউনিয়ন বি এর উপাদান তোমার কত? 6টা না? তাহলে 3 আর 3 যোগ করে তো 6 হচ্ছে, তাছাড়া তো অন্য কোনো উপায় নেই। যোগ করে কেন 6 হলো বলতো? কারণ এদের মধ্যে কোনো কমন উপাদান নেই। যদি কোনো কমন উপাদান থাকতো তাহলে কিন্তু যোগ করে হতো না। তো এটাই 1 2 3, এটাই 3 4 5। তাহলে একটাই 1 2 3 আর একটাই 3 4 5। এখন 1 2 3 তেও আছে 3টা, 3 4 5 এও আছে 3টা। তুমি কি যোগ করে তুমি কি মোট পেয়ে যেতে? মোট কিন্তু এবার দেখো তোমার 5টা, 1 2 3 4 5। যদি কমন উপাদান থাকতো, কিন্তু যেহেতু কমন উপাদান নেই, তাই সবগুলো উপাদান আলাদা। মানে তুমি এই উপাদানগুলোর সংখ্যা যোগ করলে তুমি মোট উপাদান পেয়ে যাবে, মানে ইউনিয়নের উপাদান সংখ্যা পেয়ে যাবে। যেহেতু উপাদান সংখ্যা পাবা, তাই তোমার প্রবাবিলিটি সূত্র এমন যে যদি বর্জনশীল হয়, ঘটনাগুলো যদি বর্জনশীল হয়, তাহলে তাদের ইউনিয়নের প্রবাবিলিটি তাদের আলাদা আলাদা যোগফলের প্রবাবিলিটির সমান। এটা হচ্ছে নিয়ম। এবার যদি অবর্জনশীল হয়, মানে কমন উপাদান থাকে, তাহলে কি হবে? ধরো অবর্জনশীল, ধরো আমি সব বাদ দিয়ে দিচ্ছি, ধরো অবর্জনশীল, ধরো এ একটা ঘটনা যেটা হচ্ছে 1 2 3, বি একটা ঘটনা যেটা ধরো 2 4 6। হ্যাঁ, তাহলে তুমি একটু চিন্তা করো, এ কত? 1 2 3, আর বি কত বলো তো? 2 4 6। তুমি এ ইউনিয়ন বি করো তো, এ ইউনিয়ন বি করলে কত হয়? 1 2 3 4 6, 1 2 3 4 6, এমন হয় না? এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, এ ইউনিয়ন বি এর উপাদান কত? এ ইউনিয়ন বি এর উপাদান কিন্তু 5, এর উপাদান কত? 3, বি এর উপাদান কত? 3। এবার কি আর যোগ করে তুমি মোট উপাদান পেয়েছো? পাওনি কিন্তু। তার মানে এবার কিন্তু সম্ভাবনাগুলো যোগ করে মোট সম্ভাবনা পাবা না, মানে ইউনিয়নের সম্ভাবনা পাবা না। কেমনে পাবো বলো তো? তুমি একটু খেয়াল করো তো, এ ইন্টারসেকশন বি, মানে কতটুকু অংশ ছেদ করেছে সেটা কত? এ ইন্টারসেকশন বি, এটা কত? মানে এ ইন্টারসেকশন বি, এই জিনিসের উপাদান সংখ্যা কত বলো তো? এই জিনিসের উপাদান সংখ্যা একটা না? ইন্টারসেক্ট করেছে কতটুকু অংশে? একটাই তো। তাহলে এই যে 1। তাহলে তুমি একটু খেয়াল করো তো, এবার কিন্তু তুমি পেতে পারছো। দেখো, তুমি এই দুইটা যোগ করবা, এর উপাদান সংখ্যা আর বি এর উপাদান সংখ্যা যোগ করবা, আর এ ইন্টারসেকশন বি এটার উপাদান সংখ্যা বিয়োগ করে দিবা। কারণ কি, দেখো তুমি যখন এ এর উপাদান যোগ করছো, তখন এই পুরোটুকু অংশ একবার নিচ্ছো। যখন তুমি বি যোগ করছো, এই পুরোটুকু অংশ একবার নিচ্ছো। মানে এই যে ইন্টারসেক্ট করা অংশটা, মানে যতটুকু অংশ কমন ছিল, এই অংশ কিন্তু দুইবার চলে আসছে, কারণে একবার তুমি মাইনাস করছো। মানে এ একবার, এ আর বি দুইবার যোগ করলে এর মধ্যেও তুমি 2 নিচ্ছো, বি এর মধ্যেও 2 নিচ্ছো, 2 কিন্তু
ডাবল চলে এসেছে, সে কারণে তুমি একবার বিয়োগ করে দিচ্ছ। দুইটা কি ছিল? দুই ছিল এ ইন্টারসেকশন বি। এই ধারণার উপরই প্রতিষ্ঠিত হয়েছে এই সূত্রটা, যে যদি অবর্জনশীল হয়, এরা কিন্তু বর্জনশীল না, অবর্জনশীল, কারণ কি কমন উপাদান আছে। অবর্জনশীল হলে এ ঝামেলা হয়। যদি অবর্জনশীল হয়, অবর্জনশীল হয়, তাহলে এ ইউনিয়ন বি এর যে প্রবাবিলিটি, এ ইউনিয়ন বি এর যে প্রবাবিলিটি, এই ইউনিয়ন বি এর যে প্রবাবিলিটি, সেটা কি হবে? এ এর প্রবাবিলিটি নিবা প্লাস বি এর প্রবাবিলিটি নিবা, কিন্তু যেহেতু এদের মধ্যে কমন উপাদান আছে, মানে কমন উপাদান কিন্তু ডাবল চলে এসেছে, সে কারণে একবার মাইনাস করে দিবা। মানে কমন মানে কি? ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন বিটা মাইনাস করে দিবা। তো এটা হচ্ছে তোমার সূত্র। আশা করি বোঝা গিয়েছে। এখন এই ধারণা দিয়ে আরো বড় বড় জিনিসও ব্যাখ্যা করা যায়, যে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এগুলো ব্যাখ্যা করা যায়, কিন্তু এগুলো আমরা ব্যাখ্যা না করে সূত্র কেন মনে রাখতে হয় সেই ট্রিক শিখবো। তো সূত্র মনে রাখার নিয়ম হচ্ছে, দেখো তুমি প্রথমে কি করবা? প্রথমে এ আর বি নিবা, মানে সরি, প্রথমে তুমি একটা করে নিবা। একটা করে নিলে কি হয়? এ হয় আর বি হয়, এদের মধ্যে তুমি যোগ দিবা, মানে একটা করে নিবা, তাদের আগে প্লাস চিহ্ন দিবা। তারপরে তুমি কি করবা? তাদের মধ্যে ইন্টারসেকশন করবা, মানে দুইটা করে নিবা। তখন দুইটা করে নিলে তুমি ইন্টারসেকশন দিবা, মানে এ ইন্টারসেকশন বি। সেবার তুমি মাইনাসে শিফট করবা। এবার দুইটা করে একবারই নিয়ে যায়, তাই যে তুমি আরো নিতে পারতে। ধরো এ বি সি আছে, তখন তুমি কি করতে? এ ইন্টারসেকশন সিও নিতে, তারপর সি এ মিলতো, মানে সি ইন্টারসেকশন এও হতো। এর মানে প্রথমে তুমি একবার প্লাস দিয়ে করলে, তুমি যখন একটা করে উপাদান নিলে তখন তুমি প্লাস দিয়ে করলে, যখন তুমি দুইটা করে উপাদান নিয়েছো তখন তুমি মাইনাস করে করছো। এরপরে তুমি যাবে তিনটা উপাদান নিয়ে, তখন আবার প্লাসে যাবে। তিনটা উপাদান এ বি সি, তাহলে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা আবার প্লাসে যাবে। মানে তুমি প্রথমে শুরু করবে প্লাস দিয়ে একটা উপাদান নিয়ে, তারপর তুমি মাইনাসে শিফট করবা। মাইনাসে যখন যাবো তুমি দুইটা উপাদানে যাবো, দুইটা উপাদান শেষ হয়ে গেলে আবার তুমি প্লাসে যাবো, তিনটা উপাদানে যাবে। এইভাবে তোমার সূত্রটা খাটে। এবং যেহেতু এখানে মাত্র এ আর বি এ দুইটাই আছে, তার মানে তুমি কয়বার শিফট করতে পারবে? প্রথমে তুমি প্লাস দিয়ে শুরু করো, প্লাস দিয়ে শুরু করলে প্রথমে এ এরটা, তারপর আবার প্লাস দিয়ে বি এরটা, এবার তুমি মাইনাসে শিফট করো। এবার তুমি তো দুইটা করে নিবা, দুইটা করে একবারই নিয়ে যায় এই দুইটার মধ্যে, মানে এ আর বি। এই নিয়মটা মনে রাখলে তুমি এই সূত্রটাও পারবা, যে পি অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এটার সূত্র তুমি এবার পারবা। এটা কি হবে বলতো? প্রথমে প্লাস দিয়ে শুরু করবা আর একটা উপাদান নিয়ে শুরু করবা, তাহলে পি অফ এ প্লাস দিয়েই, এখন একটা উপাদান শেষ হয়নি, তাহলে পি অফ বি প্লাস পি অফ সি। তাহলে একটা উপাদান কিন্তু নেওয়া শেষ, এবার তুমি দুইটা করে যাবা, তাহলে এবার তুমি মাইনাসে যাবা। মাইনাস কি হবে? পি অফ এ ইন্টারসেকশন বি হতে পারে দুইটা, এ আর বি যেতে পারে, এ আর সিও কিন্তু হতে পারে, মানে পি অফ এ ইন্টারসেকশন সি হতে পারে, বি আর সিও কিন্তু হতে পারে, মানে মানে পি অফ বি ইন্টারসেকশন সি, এটা হতে পারে। দেখো তিন তিন রকম করে কিন্তু নিয়ে শেষ, এ বি নিয়ে শেষ, বি সি নিয়ে শেষ, আর সি এ বা এ সি এটাও নিয়ে শেষ। এবার তুমি কি করবা? দুইটা করে নিয়ে শেষ, এবার তুমি তিনটা করে যাবা, যেহেতু সুযোগ আছে। তিনটা করে গেলে তুমি এবার মাইনাসে ছিলে, এবার তুমি প্লাসে চলে যাবা, প্লাসে যে এবার তিনটা নিবা, পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এবার সবই ইন্টারসেকশনই হবে। তিনটা করে কেন নিয়ে সুযোগ আছে? বি এ সিও কিন্তু সে বি সির মতোই তো, তাই না? তো এখানে কিন্তু শেষ সূত্রটা। তো এই দুটো সূত্র মনে রাখলে হয়। তোমার মেইনলি লাগবে হচ্ছে এটা, তোমার দিয়ে দেবে হচ্ছে পি অফ এ এর মান, পি অফ বি এর মান, এটা দিতে পারে অথবা এটা দিতে পারে, আরেকটা বের করতে হবে। তো এই সূত্রগুলো মুখস্থ রাখলে হয়ে যাবে। তাহলে বর্জনশীল ঘটনার ক্ষেত্রে কি ছিল? আচ্ছা তুমি একটা জিনিস দেখো, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে জিনিসটা একই, কিন্তু কি হয় বর্জনশীল ঘটনার ক্ষেত্রে? এই যে ইন্টারসেকশন গুলো খেয়াল করো, বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এই ইন্টারসেকশন গুলো তো জিরো হয়, কারণ কোনো কমন উপাদান তো নেই বর্জনশীলে। বর্জনশীলে তো কোনো কমন উপাদান থাকে না, সে কারণে ইন্টারসেকশন গুলো জিরো হয়। কারণ কি? কোনো তো ইন্টারসেকশন করে না, মানে তো কোনো কমন উপাদান থাকে না, মানে সেটা সম্ভাবনা জিরো হয়, মানে সবগুলো বাদ হয়ে যায়। এটাই কারণ যে বর্জনশীলে শুধুমাত্র যোগ করে হয়ে যাচ্ছে, মানে বর্জনশীলের ক্ষেত্রে শুধুমাত্র এই যোগ অংশটুকু থাকে, ইন্টারসেকশন গুলো বাদ হয়ে যায়। নর্মালি কিন্তু সূত্র এটাই। এখন যদি কমন উপাদান থাকে তাহলে এভাবে হবে, কারণ কমন উপাদান থাকলে ইন্টারসেকশনের মানগুলো আসবে, আর যদি কমন না থাকে তখন সবগুলো জিরো হয়ে শুধুমাত্র যোগগুলো থাকবে। আশা করি সূত্রটা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে তুমি এখান থেকে কিছু কিছু জায়গায় কিছু এক্সট্রা সূত্র তৈরি করতে পারবে। দেখো এই যে পরিপূরক সম্পর্কে এখানে তুমি কিছু সূত্র তৈরি করতে পারবো, সূত্রগুলো খেয়াল করো। এই যে কোথায় যেন ছিল, একটু ওয়েট করো, আমি একটু, এই যে এখানে ছিল সূত্রটা, আমি একটু কপি করি। দেখো তুমি মাথার মধ্যে নেওয়া তোমার কাজ, তাছাড়া আর কিছু না, মানে একটু কষ্ট করে মনে করতে, মানে মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। এখন দেখো যদি আমি বলি যে এ বি সি এরা হচ্ছে সম্পূর্ণ হলে তো সবগুলোর ইউনিয়ন ওয়ান হবে জানতে, সম্পূরক হলে আরো একটা সূত্র তৈরি করা যায়। কেমনে তৈরি করা যায় বলো তো?
সম্পূরক হলে একটু খেয়াল করো, সম্পূরক হলে তো সম্পূর্ণ হবে, মানে তো পি অফ সবগুলোর ইউনিয়ন তো মোট প্রকাশ করবে, মানে মোট সম্ভাবনা তো হবে, মানে 1। ধরো এ আর বি আর সি এই তিনটা হচ্ছে সম্পূরক, তার মানে এটা তো সম্পূর্ণ অবশ্যই হবে। সম্পূর্ণ যেহেতু হবে তাহলে তিনটার যে ইউনিয়ন করলে তুমি এস পাবা, মানে সেটার সম্ভাবনা হবে 1। এখন সম্পূরক মানে কি ছিল জানো? সম্পূরক মানে সম্পূর্ণর মতো কিন্তু কোনো কমন উপাদান নেই, মানে বর্জনশীল ছিল। বর্জনশীল, বর্জনশীল থাকলে কি হয় জানো? বর্জনশীল থাকলে কোনো কমন উপাদান থাকে না, মানে ইউনিয়নের সূত্রের মধ্যে যে ইন্টারসেকশন গুলো সেগুলো জিরো, মানে শুধু যোগ করলে হয়ে যায়। মানে তখন আমরা এই সূত্র লিখতে পারি যে পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ সি, এটার মানে 1 হবে, কারণ এরা কোনো কমন উপাদান নেই তো সম্পর্কের ক্ষেত্রে। কোনো কমন উপাদান যদি না থাকে তখন আমরা কি করি? যোগ করে দিলেই হয়ে যায়। আবার দেখো যে পরিপূরক, এই যে পরিপূরক, পরিপূরকে এ আর বি পরিপূরক ছিল না, এ কমা বি আর হচ্ছে পরিপূরক। পরিপূরকও সম্পর্কের মতোই না? সম্পর্কের মতো মানে কি? দুইটা কিন্তু কোনো কমন উপাদান থাকবে না, এটা কিন্তু সম্পর্কের মতোই, শুধুমাত্র দুইটা উপাদান, তাছাড়া আর কিছু না। মানে এটা সম্পর্কের মতোই, মানে এটা সম্পূর্ণ, মানে এ আর বির ওই করে এ ইউনিয়ন বি, এটা 1 হবে অবশ্যই। আবার এটা সম্পূরকও কিন্তু, মানে পরিপূরক দুইটার মতোই, কিন্তু তার উপাদান হচ্ছে দুইটা, তাই উপাদান হচ্ছে দুইটা। মানে এর মধ্যে যেহেতু কোনো কমন উপাদান নেই তাহলে তুমি এই জিনিস আবার লিখতে পারবা যে পি অফ এ প্লাস পি অফ বি ইকুয়ালস টু 1। এখন বি না লিখে তুমি আরেকটা জিনিস লিখতে পারো পরিপূরকের ক্ষেত্রে। বি কে তুমি কি লিখতে পারো বলো তো? এ কে যদি কোনো একটা কিছু ঘটার সম্ভাবনা বলো, বি কে তুমি লিখতে পারো কোনো একটা কিছু না ঘটার সম্ভাবনা। সে কারণে পি অফ এ আর পি অফ এ নট এটার মান হয় 1। বুঝতে পারছো? মানে তুমি এ আর বি না বলে তুমি এ আর এ নট বলতে পারো সবগুলোকে। কারণ কি? পরিপূরক মানে হচ্ছে একটা ঘটা আর একটা না ঘটা। তুমি আলাদা দুইটা ঘটনা না বলে তুমি এইভাবে চিন্তা করো, এ হচ্ছে কোনো একটা ঘটা আর অন্য ঘটনাটা হচ্ছে ওই এই ঘটনাটা না ঘটা। তো এইভাবে চিন্তা করো তাহলে আরো সহজ হবে। এ আর এ নট, তাহলে এ আর এ নট যোগ করে 1 হয়। তাহলে তুমি এখান থেকে একটু জিনিস মনে রাখতে হবে। ধরো তোমার কাছে আছে এ, এ কে তুমি লিখতে পারবে 1 মাইনাস এ নট, মানে পি অফ এ, সরি পি অফ এ আছে, তুমি এখান থেকে লিখতে পারবে 1 মাইনাস পি অফ এ নট। কারণ কি? ওই যে এই সূত্র পি অফ এ প্লাস পি অফ এ নট, এটার মান হচ্ছে 1। পি অফ এ নট যদি তোমার কাছে থাকে কখনো, ধরো তোমার কাছে বি বি নট আছে, এটাকে তুমি লিখতে পারবে 1 মাইনাস পি অফ বি। এই যে এখান থেকে ধরো তোমার কাছে এমন একটা জিনিস আছে যে পি অফ এ ইউনিয়ন বি, এমন জিনিস আছে, তুমি এটাকে লিখতে পারবো 1 মাইনাস পি অফ এ ইউনিয়ন বি তার নট। বুঝতে পারছো? তোমার কাছে ধরো আছে হচ্ছে, এটা একটু নিয়ে যাই এই পাশে। ধরো তোমার কাছে আছে হচ্ছে পি অফ, ধরো বি নট আছে, এটাকে তুমি কি লিখতে পারবা জানো? 1 মাইনাস পি অফ বি লিখতে পারবা। অথবা তুমি এইভাবে মনে রাখো, তুমি কোনো একটা জিনিসকে 1 মাইনাস ওই জিনিসের সম্ভাবনা আকারে লিখতে চাইলে উপরে একটা এক্সট্রা নট আনতে হয়, তাহলে 1 মাইনাস পি অফ বি নট তার উপর আবার নট, সে কারণে এটা হয়ে গেছে 1 মাইনাস পি অফ বি। বুঝতে পারছো? মানে তুমি একটা এক্সট্রা নট আনতে পারবা যে তুমি ওইটাকে 1 মাইনাস পি অফ, মানে পি অফ সামথিং ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ সামথিং এর উপর নট, এভাবে তুমি লিখতে পারবা। তো আশা করি বুঝতে পারছো, এগুলো সূত্রগুলো একটু মনে রাখো তাহলেই হয়ে যাবে। তো এবার চলো আমরা সামনে আগাই। 1 ঘন্টা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। আচ্ছা, তো এবার আমরা যে জিনিসটা দেখবো, আমরা কিন্তু বর্জনশীল আর অবর্জনশীল নিয়ে কিন্তু আমরা একটু গবেষণা করছিলাম, বলছিলাম যে আবার এখানে আসবো। দেখো বর্জনশীল অবর্জনশীল কিন্তু শিখলাম। এবার আমরা আরেকটাই কিন্তু আবার আসবো লিখছিলাম, যেটা হচ্ছে স্বাধীন আর অধীনের ক্ষেত্রে। স্বাধীন আর অধীনের ক্ষেত্রে, বুঝতে পারছো? স্বাধীন আর অধীন শেখার আগে আমাদের আরেকটা জিনিস একটু শিখে নিতে হবে, যেটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা। মানে একটার শর্তে আর একটার হওয়ার সম্ভাবনা, এটা কেমনে নির্ণয় করবো সেটা। শর্তাধীন সম্ভাবনা, হ্যাঁ। এবং শর্তাধীন সম্ভাবনায় কি হয়? শর্তাধীন সম্ভাবনা কেমনে যেন প্রকাশ করে? ধরো পি অফ এ সাজ দ্যাট বি, এটা মানে কি? বি হবে এই শর্তে এ হওয়ার সম্ভাবনা। অথবা যদি আমি নট দিতাম, তার মানে বি যদি না হয় তাহলে এ হওয়ার সম্ভাবনা। যদি আমি এমন দিতাম যে এই যে এমন নিতাম, যদি বি হয় তাহলে এর সম্ভাবনা, মানে তুমি প্রথম যেটা সেটার সম্ভাবনা বের করছো, আর দ্বিতীয় যেটা আছে সেটা যদি হয় তাহলে এটা, অথবা যদি নট থাকে তাহলে না হয়, মানে দ্বিতীয়টা শর্তে প্রথমটা সম্ভাবনা। এটা হচ্ছে ফরম্যাট। এখন এদের কমন একটা ফরম্যাট, এই ফরম্যাটের সূত্র আসলে কি? সূত্র হচ্ছে তুমি উপরে এ দুটার ইন্টারসেকশন দিবা, মানে পি অফ এ ইন্টারসেকশন বি,
আর নিচে দিবা যার শর্তে হচ্ছে জিনিসটা, মানে যার উপর ভিত্তি করে হচ্ছে কিন্তু বি এর উপর ভিত্তি করে এ ঘটছে, তার মানে নিচে দিবা তার সম্ভাবনা। এটা হচ্ছে নিয়ম, বুঝতে পারছো? যদি আমি বলি যে পি অফ এ ইন্টারসেকশন বি নট, অথবা আমি একটু ঘুরিয়ে দিই, ধরো আমি লিখলাম যে বি ইন্টারসেকশন বলছি বি সাজ দ্যাট এ নট। এটা মানে কি? এটা মানে হচ্ছে তুমি উপরে এদের ওই নিবা, মানে কি বলে ইন্টারসেকশন নিবা, এ নট ইন্টারসেকশন বি অথবা বি ইন্টারসেকশন এ নট যাইছে দিতে পারো। বি ইন্টারসেকশন এ নট, ইন্টারসেকশনে তো আগে পরে হলেও সমস্যা নেই। আর নিচে কি দিবা যার শর্তে হচ্ছে জিনিসটা, মানে এই যে এই জিনিসের শর্তে হচ্ছে, মানে পি অফ এ নট। এখন পি অফ এ নট লিখতে পারো 1 মাইনাস পি অফ এ। তো এটা আপাতত পরের কথা। তো আপাতত বুঝতে পারছো জিনিসটা, তাই না? এখন কিছু সেটের সূত্র তোমার মনে রাখতে হবে এখান থেকে। পি অফ এ নট ইন্টারসেকশন বি, মানে দুইটার ইন্টারসেকশন কিন্তু একটার উপর নট, সেটার ক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো। কাজটা হচ্ছে তুমি যেটার উপরে ইন্টারসেকশন আছে সেটা আগে লিখবা, পি অফ এ আলাদা করে লিখবা, মাইনাস নট বাদে তাদের ইন্টারসেকশন পি অফ এ ইন্টারসেকশন বি। এটা একটা সূত্র। আর আরেকটা সূত্র দিতে পারো, আরেকটা সূত্র আপাতত লাগছে না, তাও দিয়ে দিই। পি অফ এ মাইনাস বি। এ মাইনাস বি জিনিসটা কি? যে ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, বি এর যে অংশটুকু এ এর সাথে ওই মিলে গিয়েছে সেই অংশটুকু এ থেকে কেটে দেবে, মানে আমার অ্যান্সার হবে এই যে এ অংশটুকু। বুঝতে পারছো? মানে বি এর যে অংশটুকু এর সাথে মিলে গেছে সেটা বি নিয়ে চলে যাবে। বি মাইনাস করা হয়েছে মানে বি এর যে জিনিসগুলো এর মধ্যে আছে সেগুলো নিয়ে চলে যাবে। তার মানে জিনিসটা এমন হবে যে পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, এই যে এটা হবে। মানে কি এর মধ্যে থেকে এই দুটার ইন্টারসেকশন চলে যাবে। ইন্টারসেকশন মানে কি বি এর যে অংশগুলো এর মধ্যে ছিল সেটা। অথবা এটাকে এভাবে লেখা যায়, পি অফ এ বাই বি, এ চিহ্ন দিয়ে লেখা যায়। এ চিহ্ন মানে কিন্তু যোগ মানে বিয়োগ চিহ্ন। এটাও এমন হবে, পি অফ এ মাইনাস পি অফ এদের মধ্যে যেটুকু কমন ছিল সেটুকু বি নিয়ে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছো। এই অংশটা আমি কালার করে করে দিই, এই যে গেল। তো এই দুটো সূত্র একটু মনে রাখো। আর এই যে পি অফ এ নট ইকুয়ালস টু লিখতে পারো 1 মাইনাস পি অফ এ, এই সূত্রটাও মনে রাখতে পারো। তাহলে মোটামুটি আমাদের হয়ে গেছে। এবার আমরা স্বাধীন অধীনের ক্ষেত্রে দিতে পারি। স্বাধীন অধীনের কনসেপ্টটা কি? স্বাধীন অধীনের কনসেপ্টটা হলো যদি স্বাধীন হয়, স্বাধীন হলে একজনের সাপেক্ষে আর একজনের বের করে কোনো লাভ নেই। মানে আমি যদি পি অফ ধরো এ আর বি স্বাধীন, হ্যাঁ এ আর বি ধরো স্বাধীন, তাহলে আমি যদি পি অফ এ বি এর সাপেক্ষে নির্ণয় করি, এটা সোজা দিতে হবে। বেকা দিলে তো আবার সে বিয়োগ চিহ্ন হয়ে যায়, এই চিহ্ন হয়ে যায়। বেকা দিলে তো আবার বিয়োগ চিহ্ন হয়ে যায়, সোজা হতে হবে এটা। এই চিহ্নটা সোজা হবে, মানে এ সাজ দ্যাট বি। এটা মানে কি বি হবে এই শর্তে এ হওয়ার সম্ভাবনা কত? বি হবে এই শর্তে হওয়ার সম্ভাবনা, এটা আসলে পি অফ এই হবে। কারণ কি এরা তো স্বাধীন, এরা তো কারোর উপর নির্ভর করে না। তাহলে বি হবে কি হবে না এটার উপর তো আর এর সম্ভাবনা নির্ভর করছে না, সে কারণে তুমি এরপরে বি লাগিয়ে দিলেও কোনো কিছু হবে না। এটা নর্মাল এর যে সম্ভাবনা সেটার মতোই হবে। কেন হবে? দেখো এটার নর্মাল সূত্র থেকে আমরা কি জানি? নর্মাল সূত্র থেকে, আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি। তো তুমি এই জিনিসটুকু একটু মনে রাখো, যদি স্বাধীন হয়, স্বাধীন হওয়া মানে কি কারোর সম্ভাবনা তো কারোর উপর নির্ভরশীল না। তাও যদি তুমি শর্তাধীন সম্ভাবনা বের করো, এটা কিন্তু ছিল শর্তাধীন সম্ভাবনা। এই যে এই সূত্রটা, এটা তো সূত্রই তাই না, এটা ছিল শর্তাধীন সম্ভাবনা সূত্র, শর্তাধীন সম্ভাবনা। কিন্তু যদি স্বাধীন হয় তাহলে কি কারোর শর্তের উপর কাজ কম আছে? বি হবে কি হবে না এটার উপর কে নির্ভর করে? করে না তো, কারণ তারা তো স্বাধীন। তার মানে বি এর সাপেক্ষে এই ঘটনার সম্ভাবনা বের করে কোনো লাভ নেই, এটা আসলে এর নর্মাল সম্ভাবনার সমানই হবে। একইভাবে আমি যদি এটা বের করি, পি অফ বি ইন্টারসেক্ট বি সাজ দ্যাট এ প্রাইম, এটা যদি বের করি, তুমি এখানে যাই দাও কিছুই যায় আসে না, কারণ বি তো এর থেকে স্বাধীন। এ হলো কি হলো না এটার উপর তো বি নির্ভরশীল না, মানে এটা পি অফ বি হবে। এটা একটা কনসেপ্ট। আর একটা কনসেপ্ট হলো স্বাধীনের ক্ষেত্রে আরেকটা জিনিস হয়। জিনিসটা হচ্ছে, এটা কিন্তু আমি বারবার বলেছি, স্বাধীনের ক্ষেত্রে দুইটা জিনিস একসাথে ঘটার সম্ভাবনা জিরো। জিরো বলছি, দুইটা জিনিস একসাথে ঘটার সম্ভাবনা মানে কি দুইটাই ঘটবে, এ ঘটবে এবং বি ঘটবে, এবং মানে ইন্টারসেকশন। এটা হবে হচ্ছে দুইটার আলাদা আলাদা গুণফলের সমান, পি অফ এ ইন্টু পি অফ বি। দেখো স্বাধীন আর অধীনের ক্ষেত্রে আমরা শিখছি গুণন সূত্র, গুণন সূত্র, বুঝতে পারছো? সে কারণে এই সূত্রটা তোমার মেন আসলে। তুমি প্রমাণ করতে পারো, যদিও প্রমাণটা দেখাচ্ছি না। তো আচ্ছা দেখিয়ে দিই। এই যে পি অফ এ সাজ দ্যাট বি, এটাকে তুমি কি লিখতে পারো? নর্মাল শর্তাধীনের সূত্রে লিখতে পারো তুমি এ দুটোর ইন্টারসেকশন উপরে, এ দুটোর ইন্টারসেকশন, এই যে কি এই যে এমন, আর নিচে যার শর্তে করা হচ্ছে সেটা মানে বি।
এখন যদি এ আর বি স্বাধীন হয়ে যায় তাহলে বি ঘটবে কি ঘটবে না তার উপর থেকে নির্ভরশীল না, মানে এটার মান আসলে পি অফ এ আসবে। বি ঘটবে কি ঘটবে না তার উপর কোনো নির্ভরশীল নেই, মানে এটা পি অফ এ আসবে। আর তার সাথে দেখো এ পাশে ছিল পি অফ বি, এটা এদিকে গুণ হয়ে যাবে, মানে ইন্টু পি অফ বি ইকুয়ালস টু হবে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। এভাবে এসেছে এটা যে যদি দুইটা ঘটনা স্বাধীন হয় তাহলে তাদের একসাথে ঘটার সম্ভাবনা, মানে প্রথমটাও ঘটবে আবার দ্বিতীয়টাও ঘটবে, এই দুটো সম্ভাবনা জিরো। একই সাথে তিনটার ক্ষেত্রেও তাই হবে। যদি তিনটা ঘটনা স্বাধীন হয়, এ বি আর সি যদি স্বাধীন হয় তাহলে তিনটা একসাথে ঘটার সম্ভাবনা, মানে এও ঘটবে বিও ঘটবে সিও ঘটবে, এটার সম্ভাবনা বের করতে হলে তিনটা গুণ করলেই হয়ে যায়। আশা করি বুঝতে পারছো। কিন্তু যদি স্বাধীন না হয় তখন কি হবে? যদি অধীন হয়, অধীনের ক্ষেত্রে একটু অধীনের ক্ষেত্রে বোঝানোর জন্য আসলে এই জিনিসটা দেখলাম, শর্তাধীন সম্ভাবনা। অধীনের ক্ষেত্রে কেমন হবে? ধরো এ বি সি এগুলো হচ্ছে ধরো অধীন, মানে স্বাধীন না। স্বাধীনের আরেকটা নাম ছিল কিন্তু অনির্ভরশীল, মানে নির্ভরশীল না। এগুলো মনে রাখতে হবে, কারণ অপশনে কোন জিনিস থাকবে তো কোনো ঠিক নেই। অধীনের ক্ষেত্রে কি নির্ভরশীল, এটা ছিল। এখন এ বি সি যদি তোমার অধীন হয় তাহলে যদি একই সূত্র তুমি অ্যাপ্লাই করতে চাও যে এ ইন্টারসেকশন, মানে তুমি স্বাধীন আর অধীনের ক্ষেত্রে বের করবে হচ্ছে একসাথে ঘটার সম্ভাবনা। হ্যাঁ, যদি তুমি এটা বের করতে চাও তাহলে এটার মান হবে হচ্ছে প্রথমে তো পি অফ এ, তুমি যে কোনো একটা আগে লিখবার, আগেরটা ধরে নিবা যে কারোর উপর নির্ভরশীল না, তাহলে তুমি লিখবা যে পি অফ এ ইন্টু এখানেও গুণই হবে কিন্তু একটু শর্তাধীন গুণ হবে। এবার তুমি বি নিয়ে কাজ করবে। এখন বি দেখবা যে বি এর আগে কিন্তু এ আছে, বি এর সাথে এ যুক্ত আছে, সে কারণে তুমি এটাকে লিখবা যে পি অফ, ধরে নিবা যে এ ঘটলে তারপর বি ঘটবে তারপর সি ঘটবে, তুমি এভাবে ধরে নিবা। তুমি যদি সি আগে লিখতে তাহলে সি আগে ঘটতো, তুমি যে কোনো একটা ধরে নাও যে ধরো এ আগে ঘটবে তারপর বি ঘটবে তারপর সি ঘটবে, যেহেতু অধীন তাহলে একটার উপর একটা নির্ভরশীল, তাহলে যখন বি ঘটবে সেই বি ঘটাটা তো এর উপর নির্ভর করছে, এ কারণে হবে পি অফ বি কার উপর নির্ভর করবে, এর উপরে। যেমন তারপর তুমি বি এর পরে সি ঘটবে তাহলে পি অফ সি, সি ঘটার আগে কারা ঘটেছে দেখো তো, সি এর সাথে যুক্ত আছে কারা, এ ইন্টারসেকশন বি, এই পুরো অংশটা কিন্তু সি এর সাথে যুক্ত, সে কারণে এখানে হবে এ ইন্টারসেকশন বি। আশা করি বুঝতে পারছো। এইভাবে তোমার সূত্রটা হবে। আমি যদি আরো দেখাই, ধরো অধীনের ক্ষেত্রে দেখাচ্ছি। অধীনের ক্ষেত্রে যে গুণসূত্র, গুণসূত্র মানে কি একসাথে ঘটার সম্ভাবনা। ধরো তোমার কাছে এ বি সি ডি এগুলো ধরো তোমার কাছে অধীন আছে, তাহলে তুমি পি অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি আর ইন্টারসেকশন ডি এটার মান যদি তুমি বের করতে চাও, তো যদি তুমি জানো যে এরা অধীন তাহলে এটা কি হবে, তুমি ধরে নাও আগে এ হবে তারপর বি হবে তারপর সি হবে তারপর ডি হবে। তাহলে প্রথমে এ হবে তাহলে পি অফ এ, এরপরে ধরো বি হবে তাহলে পি অফ বি, কিন্তু বি কার শর্তে হবে, বি এর সাথে কে যুক্ত আছে, এ যুক্ত আছে, তাহলে এখানে হবে এ। তারপরে হবে পি অফ সি, কিন্তু সি এর সাথে কে যুক্ত আছে, সি এর সাথে এটা ধরার দরকার নেই কারণ এটা তো সি এর সাথে কে যুক্ত আছে সেটা বোঝানোর জন্য। তো সি এর সাথে যুক্ত আছে এই অংশটা এ ইন্টারসেকশন বি, তাহলে এটা হবে এ ইন্টারসেকশন বি। আর তারপরে ডি হবে তাহলে পি অফ ডি কার শর্তে, ডি এর সাথে যুক্ত আছে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, মানে এটা হবে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এইভাবে সূত্র হবে। তাহলে নর্মালি বলো যে পি অফ এ ইন্টারসেকশন বি, এটার ক্ষেত্রে কি হবে, প্রথমে এ হবে তাহলে পি অফ এ, আর তারপর কি হবে পি অফ বি, কিন্তু এ এর শর্তে যেহেতু অধীন। তুমি যদি আগে বি ধরে নিতে তার সমস্যা হতো না, তাহলে আগে বি হতো তারপরে হতো এ, মানে তুমি যেটা ইচ্ছা আগে ধরে নিতে পারো, কিন্তু নর্মালি যেহেতু এ আগে আসে তাই আমি এভাবে ধরেছি, সুন্দর দেখা যায় তাই। আশা করি বুঝতে পারছো। স্বাধীন ও অধীনের ক্ষেত্রে তোমার মেইনলি লাগবে এই জিনিসটা। তো এই জিনিসটা যদি তুমি মুখস্থ রাখো তাহলে এমসিকিউ সলভ করা যাবে। এবার চলো সামনে গাই। এরপর আর কি বাকি আছে, আর ওইভাবে তেমন কিছু বাকি নেই। এবার আমরা বিন্যাস সমাবেশে যাব, তার আগে আরো কিছু জিনিস দেখে নিই। এই যে এখানে যে স্বাধীনের জিনিসটা আমরা দেখছিলাম, স্বাধীন অধীন কোথায় ছিল, স্বাধীন অধীন ছিল হচ্ছে পরিপূরকের পরে মনে হয় খুব সম্ভবত, এই যে এখানে মনে হয়েছিল। আচ্ছা স্বাধীন অধীন কোনে ছিল আমার মনে নেই, এই যে এখানে ছিল। স্বাধীনের ক্ষেত্রে তুমি তাহলে কি লিখতে পারো, স্বাধীনের ক্ষেত্রে তুমি লিখতে পারো হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি। স্বাধীনের ক্ষেত্রে একসাথে ঘটার সম্ভাবনা দেখবো, আর ওই যে বর্জনশীলের যে সূত্র ছিল সেগুলো ছিল যে অথবা দিয়ে, আর এখানে এবং দিয়ে। তো এগুলো আসলে সূত্র মুখস্থ রাখতে হবে, পি অফ এ ইন্টু পি অফ বি, এই সূত্র তুমি মনে রাখতে পারো। আর অধীনের ক্ষেত্রে ওইভাবে মনে রাখার দরকার নেই, শুধু কেমনে সূত্রটা তৈরি করে সেটা তো দেখে নিলে তাহলে হয়ে যাবে। মূলত লাগবে এই সূত্র। তো আশা করি বোঝা গিয়েছে। চলো এবার আমরা সামনে আগাই। আচ্ছা, তো লাস্ট যে জিনিসটা একটু ম্যাথমেটিক্যাল জিনিস দেখে নেবো, সেটা হচ্ছে আমরা একটু বর্জনশীল অবর্জনশীলে ফিরে যাই। বর্জনশীল অবর্জনশীল কোণে, এই যে এখানে বর্জনশীল আর অবর্জনশীলের ক্ষেত্রে বর্জনশীলের যে ব্যাপারটা, আচ্ছা যোগ সূত্রের ভিতরে না যায়, আমরা যেখানে বর্জনশীল পড়েছি সেখানে যাই। আমি একটু দ্রুত শেষ করতে চাই, এই অধ্যায়টা বড় পারলাম না।
দেখি বর্জনশীল কোনে আছে, এখানে মনে হয়। বর্জনশীলের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি? যদি এ আর বি বর্জনশীল হয় তাহলে আমরা লিখতে পারি পি অফ এ প্লাস পি অফ বি ইকুয়ালস টু পি অফ এ ইউনিয়ন বি। মানে উল্টো লিখলাম, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি। বর্জনশীল হলে আমরা ইউনিয়নটা একবার সরাসরি যোগ দিয়ে লিখতে পারি। আরেকটা জিনিস লিখতে পারি, দেখো এই সূত্র একদম আসল সূত্রের ক্ষেত্রে কি আসে? একটা মাইনাস আসে না? মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি এমন আসে না? তো মাইনাস এ ইন্টারসেকশন বি, এটার মান তো জিরো। কেন জিরো? তুমি দুইভাবে ব্যাখ্যা করতে পারো। তুমি একবারে সূত্রের মধ্যে ব্যাখ্যা করতে পারো, যে নর্মালি তো আমরা জানি যে যে এই জিনিস জানি যে, ধরো আমি একটু এই কালার দিয়ে দেখাই, যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পি অফ এ প্লাস পি অফ বি প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু বর্জনশীলের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এটুকু জানি, মানে এটুকু আসলে ভ্যানিশ হয়ে যায়। কেমনে ভ্যানিশ হয়? এটার মান জিরো আসলে। এটা হচ্ছে একরকম জিনিস। আরেকটা জিনিস হচ্ছে, বর্জনশীলের ক্ষেত্রে তো কোনো কমন উপাদান থাকে না, তাহলে এ ইন্টারসেকশন বি এটা তো একটা ফাঁকা সেট, সে কারণে তার সম্ভাবনা জিরো। তাহলে এই জিনিসটাও মনে রাখতে হবে যে যদি দুইটার ইন্টারসেকশনের সম্ভাবনা যদি জিরো হয়ে যায় তাহলেও সেটা বর্জনশীল। তো এটা আসলে সংজ্ঞা থেকে আসে, এটা আসলে কোনো ম্যাথমেটিক্যাল জিনিস না। ম্যাথমেটিক্যাল যা যা ছিল মোটামুটি আমাদের শেষ। এবার তুমি বই থেকে এমসিকিউ সলভ করো, মিলিয়ে মিলিয়ে সলভ করো, তাহলেই হয়ে যাবে। মানে আমি তো আর প্রত্যেকটা ওই ধরে ধরে এমসিকিউ করে দেখানোর তো টাইম নেই, সে কারণে এগুলো বই থেকে যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমি যা যা সূত্রগুলো দেখালাম সবকিছু মিলিয়ে করে ফেলবো, দেখবো যে পারবা না। মানে সবগুলো সূত্র যদি মাথায় থাকে, আর কোন ক্ষেত্রে কোন সূত্র সেটা মাথায় থাকলে হয়ে যাবে না। তো এবার আমরা একটু বিন্যাস সমাবেশ আগে চলো। আচ্ছা, তো চলো এবার আমরা বিন্যাস সমাবেশ শুরু করি। বিন্যাস ও সমাবেশ। বিন্যাস সমাবেশ নিয়ে আসলে অনেক কিছু পড়ানো যায়, কিন্তু ওইভাবে প্রশ্ন আসে না, সে কারণে এমসিকিউ ক্লাসের অত বেশি কিছু না থাকে। বিন্যাস মানে পারমুটেশন, যেটা আমরা এন পি আর এভাবে প্রকাশ করি। আর সমাবেশ হচ্ছে কম্বিনেশন এন সি আর এভাবে প্রকাশ করি। কিন্তু বিন্যাসে একটা সমস্যা আছে, বিন্যাস আবার দুই রকম কেরাম। একটা হচ্ছে পুনঃস্থাপন ছাড়া আর একটা পুনঃস্থাপন সহ বা পুনঃস্থাপন করে, অথবা যাই বলো। মানে পুনঃস্থাপন যদি না করো তাহলে একরকম, আর পুনঃস্থাপন করলে একরকম। পুনঃস্থাপন যদি না করো তাহলে এটা হয় এন পি। আর পুনঃস্থাপন না করা মানে কি? ধরো এ বি সি। বিন্যাস মানে কি? তুমি অনেকগুলো ধরো উপাদান দিয়ে দিলাম, সেগুলো নিয়ে মোট কত ভাবে তুমি জিনিসগুলোকে সাজাতে পারো। যেমন এ বি সি, এটা কত ভাবে সাজাতে পারো? এ বি সি, এ বি বি সি। আচ্ছা, এইভাবে না বলে মোট কয়টা আছে দেখবা? মোট আছে তিনটা। তুমি সাজাতে চাচ্ছ বা তুমি বাছাই করতে চাচ্ছ, সাজানো হচ্ছে বিন্যাস আর বাছাই করা হচ্ছে সমাবেশ। সাজানো বিন্যাস আর বাছাই করা হচ্ছে সমাবেশ। এখন বলা হচ্ছে যে মোট যতটা আছে সেটা হচ্ছে এন, আর হচ্ছে তুমি কতটা চাচ্ছ। এখন যদি বলি যে তিনটা বর্ণ দিয়ে, তিনটা বর্ণ থেকে দুইটা বর্ণ কয়ভাবে সাজানো যাবে, না তিনটা বর্ণর মধ্যে থেকে দুইটা বর্ণ নিয়ে কয়ভাবে সাজানো যাবে? সাজানো যাবে কত ভাবে? দেখো তো, এ বি, বি এ, সি, সি এ, বি সি, সি বি, এমন করে সাজানো যাবে। এখন তুমি এটা দেখবে 1 2 3 4 5 6, 6টা হয়। তুমি দেখবে যে 3p2 করলে 6টাই হবে না। আর যদি 3p2 মানে কি? তিনটা উপাদান থেকে তুমি দুইটা উপাদান নিয়ে কয়ভাবে সাজাতে পারো, এটা সাজাচ্ছ তুমি বিভিন্নভাবে। সাজানোর ক্ষেত্রে এ বি আর বি এ কিন্তু এক না। সাজানো মানে কি? মানে বাইরের লোকটা কেমন, এ বি একরকম বি একরকম, মানে উল্টো দুইটা। তাহলে এই দুইটা কিন্তু আলাদা, সেই কারণে আমরা এইভাবে সাজাইছি। কিন্তু যখন বাছাই করা হবে, বাছাই করা যদি বলি যে তোমার কাছে তিনটে কলম আছে, একটা কলম এ বি সি, ধরো বলছি যে তুমি তিনটে থেকে দুইটা নিয়ে কয়ভাবে বাছাই করতে পারো। বাছাই করা মানে কি? তুমি এ বি নিলেও যা কথা, বি এ নিলেও একই কথা না? এ বি মানেও এটার এটা নেছো, বি এ মানেও এটার এটা নেছো, সে কারণে কম্বিনেশনের ক্ষেত্রে, মানে সমাবেশের ক্ষেত্রে তোমার এ বি আর বি একই। তাহলে তোমার কয় রকম হয়? তিনটা থেকে তুমি যদি দুইটা বাছাই করতে চাও, এ বি হয়, এ সি হয়, আর বি সি হয়। দেখো বি এ কিন্তু হয় না, সি এ কিন্তু হয় না, সি বি কিন্তু হবে, কারণ বিসি আর সি বি একই জিনিস। এ কারণে বাছাই হয় এই তিন ভাবে। এটা দেখবো যে 3C2 এর মান। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে যে 10টা ফুল থেকে 6টা ফুল নিয়ে কয়ভাবে সাজানো যায়, তাহলে দিব যে 10p6, আর কয়ভাবে বাছাই করা যায় 10c6। এবং কথা হচ্ছে মাঝে মাঝে সাজানো কথাটাও সমাবেশের মধ্যে দিয়ে দেয়। সাজানো, হ্যাঁ, সাজানো জিনিস সমাবেশের মধ্যে দিয়ে দেয়। একটা প্রশ্ন দিলে তুমি বুঝতে পারবা না,
প্রশ্নটা হচ্ছে যে প্রশ্নটা হলো যে 4 জনের গ্রুপ থেকে 2 জন নিয়ে কতভাবে সাজানো যায়। এখন কথা হচ্ছে 4 জনের গ্রুপ থেকে 2 জন নিয়ে, এটা কিন্তু আসলে বাছাই করাই বোঝায়, বুঝতে পারছো? ধরো 4 জন মানুষ আছে, ধরো কোন একজন গ্রুপ লিডার আছে, সে গ্রুপ লিডার ধরো গ্রুপ বানাবে, তাহলে ধরো এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, ধরো 4 জনের নামকরণ করলাম। এখন এ আর বি নেওয়া আর বি আর এ নেওয়া কিন্তু একই রকম হয়ে যায়। তো সাজানো কথা থাকলেও এটা কিন্তু আসলে বাছাই করাই বোঝাচ্ছে। তুমি একটু বুঝে নিবে যে এটা আসলে ওই সাজিয়ে কোনো লাভ আছে কিনা। যেমন ধরো ফুল টুল অথবা ধরো কোনো একটা সংখ্যা, এগুলো কিন্তু আগে পরে করলে সাজানো যায়, মানে এগুলো সাজানো যায়। যেমন ধরো এ বি বি এ, এগুলো ধরো কোনো সংখ্যা, ধরো কোনো কোড, তাহলে 1 2 আর 2 1 অবশ্যই এক না। কিন্তু ধরো তোমার এমন বলেছে, তোমার ধরো একজন গ্রুপ লিডার আছে আর ধরো 10 জন মানুষ আছে, সে মানুষ থেকে 5 জন নিয়ে কতভাবে সাজানো যাবে, এটা মানে আসলে বাছাই করাই বোঝায়। কারণ বাস্তবে তো এ বি আর বি আলাদা করে তো কোনো লাভ নেই তার, বুঝতে পারছো? তো সাজানো মাঝে মাঝে এমন বাছাই করা জিনিসে সাজানো বলা থাকবে, এটা অবশ্যই প্রশ্নের ত্রুটি, এটা কিন্তু আসলে তোমার বোঝার ভুল না, এটা প্রশ্নের ত্রুটি। কিন্তু বুঝে নিতে হবে যে কিছু কিছু সাজানোর ক্ষেত্রে সেটা বাছাইও হতে পারে। যেটা তুমি দেখতে পাচ্ছ 4 জনের মধ্যে থেকে 2 জন বাছাই করা বোঝাচ্ছে আসলে সাজানোর কথা থাকলেও। কারণ এ বি নেওয়া আর বি এ নেওয়া কিন্তু একই কথা আসলে গ্রুপ তৈরি করার ক্ষেত্রে। এটা তো গ্রুপিং, এটা তো আর 2টা কলম আছে এ আর বি, 2টা কলম সাজানো না, বা 2টা সংখ্যা দিয়ে বিভিন্ন রকম সংখ্যা বানানো না। মানে এটা আসলে বাছাই করাই বোঝাচ্ছে, মানে এটা আসলে ওই 4 জন থেকে 2 জন না, তাহলে এটা 4C2ই হবে, মানে বাছাই করারটাই হবে। এটা কত হয়? এটা হয় হচ্ছে 4 গুণ 2 আর 2 গুণ 1, তাহলে এটা 4। তো এই নিয়ম তোমার জানা লাগবে না, তুমি ক্যালকুলেটর তুললেই হয়ে যাবে। অথবা তুমি এই সূত্রটা সর্বোচ্চ মনে রাখতে পারো যে যে এন পি আর ইকুয়ালস টু হবে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। আর এন সি আর এটা কি হবে? এটা হবে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তো তাহলে 4p3 এটা কি হবে? 4 ফ্যাক্টোরিয়াল, আচ্ছা 4p3 না, যে উদাহরণ দিলাম সেখান থেকে নিয়ে যাই। এবিসি উদাহরণ দিলাম, 3p2 এটার মান কত আসলে? 1 2 3 4 5 6 6 আসলো। তাহলে 3p2 এর মান কত হবে? 3p2 এটা কত হবে? উপরে যাবে 3 ফ্যাক্টোরিয়াল আর নিচে যাবে 3 মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে 3 ফ্যাক্টোরিয়াল কত? 3 গুণ 2 গুণ 1, মানে 3 গুণ 2 গুণ 1 লিখলাম। 3 মাইনাস 1 কত? 3 মাইনাস 2, সরি এখানে তো 2 আছে, তাহলে এখানে 2 হবে। 3 মাইনাস 2 মানে 1 ফ্যাক্টোরিয়াল, মানে 1ই। তাহলে কত হয়? ইকুয়াল টু দিলে 6 হয়। তুমি একবারে ক্যালকুলেটরে করবা, সমস্যা নেই। আর 3c2 এর মান কত ছিল বলো তো? কয়ভাবে বাছাই করতে পারছিলাম? এ বি বি সি, এ বি বি সি এস সি অথবা এসি, তাই বললো 3 ভাবে। তাহলে 3c2 এর মান 3 আসা উচিত, দেখি 3 আসে নাকি। উপরে যাবে 3 ফ্যাক্টোরিয়াল, নিচে যাবে আর এর ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর তার সাথে যাবে 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত হয়? উপরে যায় 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 গুণ 2 গুণ 1, এখানে 2 ফ্যাক্টোরিয়াল কত হয়? 2 গুণ 1, আর এখানে দেখো 1 ফ্যাক্টোরিয়াল মানে এটা 1, তাহলে 2 আর 2 কাটা যায়, দেখো 3 আসছে। তুমি ক্যালকুলেটরে করবে, সমস্যা নেই, শুধু এই সূত্রগুলো একটু মনে রাখো, এমসিকিউ তে দিয়ে দেয় তাহলে পারবা। আরেকটা জিনিস, এই যে পুনঃস্থাপন ছাড়া বললাম না, মানে পুনঃস্থাপন সহ, আমরা তো এতক্ষণ যা বললাম সেটা কিন্তু এটা বললাম, পুনঃস্থাপন সহ কিন্তু পড়িনি। যদি পুনঃস্থাপন হয় তাহলে দেখবা যে বিন্যাস আরেক রকম। এটাও মনে রাখতে হবে, সূত্র আকারে মনে রাখতে হবে। যেমন তোমার কাছে ধরো এ বি সি আছে, পুনঃস্থাপন হওয়া মানে তুমি কি করছো? নর্মালি এ নেছো, ধরো তুমি 2টা, মানে ওই 3টা থেকে ধরো তুমি 2টা নেছো, তাহলে তুমি এ নেছো, তারপরে কিন্তু আবার এ দিতে পারছো না, কারণ যদি তুমি পুনঃস্থাপন না করো, এমন মানে একটা বল বাছাই করার মতো অবস্থা। যেমন ধরো তুমি এ নিলে, এ বসাইলে, তারপরে তুমি বি বসাইলে, অথবা এভাবে ভাবো যে পুনঃস্থাপন মানে হচ্ছে আবার তুমি স্থাপন করতে পারবা, মানে তুমি একবার এ নিয়ে আবার তুমি এ নিতে পারবা, এটা হচ্ছে পুনঃস্থাপন হওয়া। তাহলে পুনঃস্থাপন যদি হয় তাহলে এবার তুমি এই যে মোট 3টা আছে, 3টা থেকে তুমি দুইটা নিয়ে কয়ভাবে সাজাতে পারবা বলো তো? এ এ নিতে পারবা, এবার কিন্তু তুমি এর পর এ আবার নিতে পারবা, মানে পুনঃস্থাপন করতে পারবা। এ বি নিতে পারবা, এ সি নিতে পারবা, তুমি বি এ নিতে পারবা, বি বি নিতে পারবা, বি সি নিতে পারবা, তুমি সি এ নিতে পারবা, সি বি নিতে পারবা, সি সি নিতে পারবা। কয় রকম হলো দেখো তো? 3 3 6 আর 3 9 রকম হলো, 9 রকম, বুঝতে পারছো? তো এটার সূত্র কি? এটার যে বিন্যাস বিন্যাস সেটার সূত্র যদি পুনঃস্থাপন না হতো তাহলে হয়তো এন পি আর, আর যদি পুনঃস্থাপন হয় তাহলে সূত্র মনে রাখবে, এটা হচ্ছে এন টু দি পাওয়ার আর। এন মানে কি? মোট যত আছে, আর মানে তুমি সেখান থেকে মোট কয়টা করে নিচ্ছ। তাহলে দেখো এখানে তোমার মোট কয়টা আছে? 3টা, আর তুমি মোট কয়টা করে নিতে চাচ্ছ? তুমি 2টা করে নিয়েছো, কিন্তু এ এ এ বি এস সি সব জায়গায় কিন্তু 2টা করে নিয়েছো, মানে 3 স্কয়ার মানে 9 হবে।
এই সূত্রগুলো একটু মনে রাখতে হবে, তাছাড়া কোনো উপায় নেই আসলে। আর আরেকটা টাইপ, আসলে এগুলো যে দেখালাম এগুলো আসার সম্ভাবনা খুবই কম। যেটা আসবে সেটা হচ্ছে ওই এমন প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তুমি দেখো, এটা হচ্ছে ধরো স্ট্যাটিস্টিক্স। এই প্রশ্নটা দেখলে তুমি বুঝতে পারবা স্ট্যাটিস্টিক্স বানান হয়নি তাই না, স্ট্যাটিস্টিক্স। বলবে যে এই শব্দটার প্রত্যেকটা বর্ণ নিয়ে কয় রকমের বিন্যাস করা সম্ভব, মানে কয়ভাবে সাজানো সম্ভব, বা যাই বলো। মানে এরকম প্রশ্ন আসলে তুমি কি করবা, এরকম প্রশ্ন আসলে তুমি মোট যতটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10 স্ট্যাটিস্টিক্স, আচ্ছা 10টা মোট তাই না, 1 2 3 4 5 6 7 8 9 10। উপরে সে 10-এর ফ্যাক্টোরিয়াল লিখবা, আর নিচে প্রত্যেকটা অঙ্ক কয়টা করে আছে সেটা লিখবা। দেখো এখানে এস আছে কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে এখানে লিখবা 3 ফ্যাক্টোরিয়াল। টি আছে কয়টা দেখো তো, টি আছে দেখো, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, মানে আরো একটা 3 ফ্যাক্টোরিয়াল গুণ করে দিলে নিচে। তারপর দেখো তো আই আছে কয়টা, এই যে দেখো একটা আই, এই যে দেখো দুইটা আই, দেখো তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। এ আছে কয়টা, দেখো আমার কিন্তু 3 3 6 আর 2 8টা শেষ, আমার বাকি আছে এ বাকি আছে আর সি বাকি আছে। এখন এ আর সি যেহেতু একটা করে আছে তাই 1 ফ্যাক্টোরিয়াল গুণ করে লাভ নেই, মানে আমরা আসলে রিপিট গুলো গুণ করবো, যেগুলো রিপিট নেই সেগুলো তো 1 একটা, 1 ফ্যাক্টোরিয়াল মানে তো 1ই, সেটা গুণ করে লাভ নেই। মানে আমাদের আসলে নিয়ম হচ্ছে মোট ফ্যাক্টোরিয়াল বাই প্রোডাক্ট রিপিট ফ্যাক্টোরিয়াল। প্রোডাক্ট বলছো মানে গুণ করাচ্ছি তাই রিপিট ফ্যাক্টোরিয়াল, মানে যতগুলো রিপিট আছে সেই রিপিটের সংখ্যাগুলো গুণ করবো সবার ক্ষেত্রে, মানে প্রোডাক্ট মানে সবগুলো গুণ করে দেবো নিচে এইভাবে। তাহলে দেখো তো কি হলো, আরেকবার খেয়াল করো। তাহলে আমার ওই অ্যাপ্রোচটা কেমন হয়, মোট কয়টা আছে গুনবো, সেটা ফ্যাক্টোরিয়াল দেবো উপরে, আর নিচে কয়টা রিপিট আছে দেখবো। রিপিট আছে যে এস রিপিট আছে, এটা চিহ্নিত করে 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে টি আছে 3টা, এই যে একটা, এই যে দুইটা, এই যে তিনটা, তাহলে এবার 3 ফ্যাক্টোরিয়াল গুণ। এরপর আর কিছু আছে নাকি দেখবো, যে এ নেই, আই আছে, এই যে আই একটা আই দুটো, তাহলে আই এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন তোমার এটা গুলিয়ে যেতে পারে যে তুমি সব অক্ষর নিয়েছো নাকি, সেটা আসলে একটু ঝামেলা হতে পারে। তো এখান থেকে দেখবা 3 3 6 আর দিয়ে 8টা অক্ষর কিন্তু তোমার হয়ে গেছে, আর 2টা অক্ষর বাকি, এটা দেখা যায় যে এ আর এই যে সি। এগুলো যেহেতু রিপিট না তাই দেওয়া লাগবে না, তো এটা তুমি করলে ক্যালকুলেটরে করবা, সমস্যা নেই। ক্যালকুলেটরে করে যা অ্যান্সার আছে সেটা হবে তোমার উত্তর। তো এটা হচ্ছে এমসিকিউ এর জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক, এই যে এটা। তো আমি শুধু নিয়মটা দেখিয়ে দিলাম। নিয়মটা হচ্ছে রিপিট, যেই রিপিটগুলো আছে সেগুলো ভাগ করতে হবে, আর মোট যেটা আছে সেটা ফ্যাক্টরিয়াল গুণ করতে হবে। আরেকটা উদাহরণ আমি দিতে পারি, ইঞ্জিনিয়ারিং, এটা একটা সুন্দর উদাহরণ আমাদের ম্যাথে আছে। ইঞ্জিনিয়ারিং, কারণ এটাই অনেক কটা ই আছে, ইঞ্জিনিয়ারিং, আবার এন আছে, আরো আই আছে। তাহলে এটার প্রত্যেকটা অক্ষর নিয়ে মোট কয় রকম বিন্যাস সম্ভব, অথবা মানে কয়ভাবে সাজানো যাবে বা কয়ভাবে বাছাই করা যাবে, মানে এটা আসলে বিন্যাস না সমাবেশ, এটা তোমার না জানলেও হচ্ছে। তুমি শুধু এই নিয়ম ফলো করো তাহলে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তাহলে উপরে যাবে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে কত যাবে দেখো তো, ই, এই যে ই, এই যে ই, 3 ফ্যাক্টোরিয়াল, এই যে এন, এই যে এন, এই যে এন, 3 ফ্যাক্টোরিয়াল। তারপরে এই যে জি, এই যে জি, আর নেই, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। কয়টা হলো, 3 আর 3 6 আর দিয়ে 8টা হলো, এখনো 3টা বাকি। 3টার মধ্যে আবার দেখো এই যে আই আর এই যে আই, এটা আবার 2টা আছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে কয়টা হলো, 3 3 6 আর দিয়ে 8 আর 2 10, আর একটা আছে যেটা হচ্ছে আর, যেটা 1 ফ্যাক্টোরিয়াল দেওয়া লাগছে না। তো এটা করে যে অ্যান্সার পাবে সেটা হবে তোমার উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এটা সহজ জিনিস, চলো সামনে আগাই। আচ্ছা, তো আমাদের যা যা ছিল সবই সমাপ্ত, মানে এন্ড, ফ্লো চার্টের এন্ড দিয়ে দিলাম। এখন তোমার ওই যেই মূল টপিকগুলো, আসলে আমি অনেক কিছু শিখাইছি, মানে কি কি আসবে সেগুলো বললাম মনে হয়তো, কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় মনে নেই ওইভাবে তোমার, সে কারণে সবকিছু আমি শিখিয়ে দিলাম। এবার তুমি যা এমসিকিউ পাবে এই গ্যারান্টিটা আছে যে তুমি মিলাতে পারবে যে এই জিনিস ক্লাসে ছিল। এখন তুমি কতটুকু মনে রাখতে পারছো সেটার উপর নির্ভর করে। যেমন সমসম্ভাব্য ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে যে একটা মুদ্রা নিক্ষেপে হেড, হেড আসার সম্ভাবনা, টেল আসার সম্ভাবনা, অথবা এইভাবে প্রশ্ন করে যে হেড অথবা টেল আসার সম্ভাবনা, মানে হেড হেড অথবা টেল আসার ঘটনা কেমন ঘটনা। এখানে অথবা বলতে আসলে সম্ভাবনার অথবা না, এটা ঘটনা, ঘটনা প্রকাশ করছে, মানে দুইটা আলাদা আলাদা ঘটনা প্রকাশ করছে। একটু এটা একটু বই থেকে দেখে নিবা যে এমন একটা প্রশ্ন আছে, হেড অথবা টেল আসার ঘটনাগুলো কেমন ঘটনা। তুমি সেটা লিখো সমসম্ভাব্য, কারণ হেডের সম্ভাবনা হাফ, টেলের সম্ভাবনা হাফ। এখানে অথবা কিন্তু সম্ভাবনার অথবার সাথে মিলিয়ে ফেলো না। সম্ভাবনা অথবা দিয়ে আমরা কি করি, আমরা ইউনিয়ন করি। তো সে জিনিস হচ্ছে দুইটা একসাথে ঘটিয়ে ফেলা হয়।
এখানে দুটো আলাদা আলাদা ঘটনা বোঝাচ্ছে। তো সমসম্ভাব্যর ক্ষেত্রে একটু প্রশ্ন এমন হতে পারে। তারপরে ধরো যে নিশ্চিত অনিশ্চিত এগুলো পারবা, সমস্যা নেই, মানে এমসিকিউতে দিলে এগুলো বোনাস। বর্জনশীল অবর্জনশীল এগুলো যেই ওই এগুলো ছিল যে ইউনিয়নের সম্ভাবনা প্রত্যেকটা সম্ভাবনার যোগফলের সমান, এরকম জিনিসপাতি তোমার যদি মনে থাকে তাহলে ভালো হবে। আর আরো যে জিনিসটা, এই যে সেটের একখান সূত্র আমি শিখাইছি, সেই সূত্রটা তোমার সবচেয়ে বেশি লাগবে। এই যে এটা তো বর্জনশীলের ক্ষেত্রে, আর মেইন সূত্র কিন্তু এটা কিন্তু অবর্জনশীল বর্জনশীল সবার ক্ষেত্রে, শুধুমাত্র বর্জনশীলের ক্ষেত্রে এটা 0 হয়ে যায় বলে আসলে সূত্র এমন হয়ে যায়, এই যেমন হয়ে যায়। নর্মাল সূত্র কিন্তু এটাই। তো এই সূত্রটা লাগবে, আমি তখনও স্টার্ট দিছি এখনো দিচ্ছি। তোমার এই 4টা জিনিস, 4টার মধ্যে 3টা দেওয়া থাকবে, ধরো এটা দেওয়া এটা দেওয়া, ধরো এটা দেওয়া, তোমার এই ইন্টারসেকশন বি এটা বের করতে বলেছে। তো ইন্টারসেকশন বি এটা তুমি বের করতে পারবা। ধরো তোমার ওই কি বলে জানো, অভিন্ন তথ্যসূচক না কি যেন একটা উদ্দীপক দিয়ে 1 নম্বর প্রশ্নে দেয় যে এটা বের করো, আর 2 নম্বরে বলবে যে এ আর বি ঘটনাদ্বয় পরস্পর কেমন। এখন ধরো তুমি ওই এটার মান ধরো তুমি পেয়েছো 0, এটার মান ধরো দেওয়া রয়েছে ধরো 0.7, এটা দেওয়া রয়েছে 0.2, আর এটা ধরো দেওয়া রয়েছে 0.5। তাহলে তুমি এটার মান কত পাবা দেখো তো। তুমি এটার মান কিন্তু 0 পাবা, একটু খেয়াল করে দেখো 0 পাবা, কারণ 0.2 ও 0.5 মিলে 7 হয়ে গেছে, এটা 0 পাবা। তুমি ক্যালকুলেশন করলে বুঝতে পারবা না। এটা 0 পেলে দেখো তো কি হয়, ইন্টারসেকশন 0 মানে এটা বর্জনশীল হয়ে যায়নি। দেখো এটার সূত্র তাহলে এটার মতো হয়ে গেছে, যদি 0 হয়ে যায়। 0 মানে কি, কোনো কমন উপাদান নেই, তাহলে এটা হয়ে গেছে বর্জনশীল। বুঝতে পারছো? বর্জনশীল আরো বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন এই যে এ আর বি এই দুটো ঘটনা কেমন ঘটনা, যদি আমি নিশ্চিত অনিশ্চিত আর অসম্ভবের ক্ষেত্রে বলি, যদি 1 হয়তো তাহলে নিশ্চিত, যদি 0 হয়তো তাহলে অসম্ভব, তার মাঝে যে কোনো কিছু হলে অনিশ্চিত ঘটনা এগুলো। তাহলে আমি যদি একটা বহুপদী দিয়ে দিই যে 1 নম্বরে দিলাম বর্জনশীল, 2 নম্বরে দিলাম এটা হচ্ছে অনিশ্চিত, আর 3 নম্বরে দিলাম হচ্ছে অবর্জনশীল, তাহলে তুমি কত দেখাবা? 1 আর 2 দেখাবা। তো এইভাবে প্রশ্নগুলো আসবে। আর যে যে অংশগুলো আমি স্টার্ট দিছি সেইগুলো বেশি আসে, যেমন এই যে এটা তো আসে, তারপরে আরো যা যা দেখাইছি সবই আসবে। এখন তুমি যদি মনে রাখতে পারো তাহলে ভালো, আর না মনে রাখলে তো কিছু করার নেই, কারণ এটা একটু মানে অনেক ইনফরমেশন, একটু চেষ্টা করো মনে রাখা, তাহলে অ্যান্সার করতে পারবা, মানে একদম মানে তোমার জানা জিনিসই আসবে, শুধু মনে থাকতে পারলে তোমার হয়ে গেল। তো আশা করি ভিডিওটা ঠিকঠাক হয়েছে। আল্লাহ হাফেজ।